তারা চিহ্ন প্রথম দিনের মিলিটারি ট্রেনিংয়ে খেলার মাঠে উপস্থিত সমস্ত ইন্সপেক্টররা আপনাকে স্যালুট করল। এই দৃশ্যটি সরাসরি পুরো স্কুলকে স্তব্ধ করে দিল। এমনকি স্কুলের সুন্দরী শিয়াওয়া বাইনিংবিংও আপনার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে রইল। আর এই সবকিছুই সম্ভব হলো কারণ আপনি গড লেভেল 1000 ওয়েস সিস্টেম জাগ্রত করেছেন। আপনি কেবল মিলিটারি ট্রেনিংয়ের ইন্সপেক্টরদেরই তৈরি করেননি, বরং দেশের স্পেশাল ফোর্সেসকেও ট্রেনিং দিয়েছেন। তারা চিহ্ন এই মুহূর্তে আপনি স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন। হঠাৎই ফোনটা বেজে উঠল, টিং টিং টিং। গভীর ভাবনায় ডুবে থাকা আপনি ফোনের শব্দে চমকে উঠলেন। আশেপাশের মানুষের অদ্ভুত দৃষ্টির তোয়াক্কা না করে পকেট থেকে পুরনো স্মার্টফোনটি বের করে দ্রুত রিসিভ করলেন। এই পাজি ছেলে, স্কুলে পৌঁছেছিস। আমি সত্যি বুঝি না তুই কি ভাবিস। আর্মিতে এত সুন্দর একটা ভবিষ্যৎ ছেড়ে দিলি। তোর সত্যি কলেজে যাওয়ার এত শখ। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে তোর মাথাটা খুলে দেখি যে ভেতরে সব জেনারেলদের বুদ্ধি কিলবিল করছে কিনা। ফোনে একটি রাশভারী ও পরিচিত কণ্ঠস্বর ভেসে এল। আপনার কথা বলার অপেক্ষা না করেই ওপাশ থেকে একটানা কথা বলে যাওয়া ব্যক্তিটি আর কেউ নন, আর্মিতে আপনারই এক সহযোদ্ধা, 10ম মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডের চিফ ইন কমান্ড্যান্ট লেফটেন্যান্ট সান জনসন। চিফ, আমি আশা করি আপনি আমার সিদ্ধান্তকে সম্মান করবেন। ফোনের স্পিকারে কান ঠেকিয়ে আপনি স্কুলের সামনেই বেশ জোরে বলে উঠলেন। এই অদ্ভুত দৃশ্য দেখে আশেপাশের লোকজন অবচেতনেই আপনার থেকে দূরে সরে যেতে লাগলো। সবাই ভাবল, ছেলেটা কি পাগল নাকি। ঠিক আছে, আমি আর তোকে বোঝাব না। আমি যতদিন এই মিলিটারি ডিস্ট্রিক্টের চিফ ইন কমান্ড্যান্টের পদে আছি, বাইরের দুনিয়ায় যদি কোনো ঝামেলায় পড়িস, যে কোনো সময় আমাকে ফোন করিস। চিফ, আপনাকে ধন্যবাদ। যদি এমন কোনো সমস্যা হয় যা সমাধান করা যাচ্ছে না। আচ্ছা, শুনলাম তুই নাকি গুহায় কনজারভেটরি অব মিউজিকে গিয়েছিস। ওখানে তো গান বাজনার খুব শোরগোল। তুই নিজেকে সামলাতে পারবি তো? সান জনসন এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হেসে উঠলেন। আপনি তাড়াহুড়ো করে কলটি কেটে দিলেন। আপনার মুখে এক চিলতে অসহায়তার অভিব্যক্তি ফুটে উঠল। যদিও বাইরের জীবনটা নতুন এক অভিজ্ঞতা, কিন্তু আর্মিতে তো চেনা মানুষজন রয়েছে। 3 বছর আর্মি লাইফ কাটানোর পর 19 বছর বয়স পর্যন্ত আপনি কোনো জাগতিক সুখ আলাভ করেননি। আপনি সত্যিই এখন শান্তিতে থাকতে চান। কিন্তু মনের ভেতরের এক অবর্ণনীয় আফসোসের কথা মনে পড়তেই আপনার ঠোঁটের কোণে এক বিভ্রান্তির হাসি ফুটে উঠল। ফোনের মেসেজ বক্সে কমরেডদের পাঠানো শুভেচ্ছাবার্তাগুলোর দিকে তাকালেন। সেগুলোর উত্তর না দিয়ে আপনি সরাসরি উইচ্যাট অ্যাপটি ওপেন করলেন। ব্যাকগ্রাউন্ডের চ্যাট ফ্রেমটি খুঁজে পেয়ে আর দেরি না করে একটা মেসেজ পাঠালেন। তারা চিহ্ন, তুমি এখন কোথায়? আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। তারা চিহ্ন শেষবার চ্যাট করার সময়টা দেখলেন প্রায় আধা মাস আগে। মেয়েটা যে আজকাল কি নিয়ে এত ব্যস্ত কে জানে। বেশ কয়েক মিনিট অপেক্ষা করার পরও লিউ রুয়ানের কোনো রিপ্লাই এল না। আপনি একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেট পুরলেন এবং হুয়াই কনজারভেটরি অব মিউজিক লেখা নামফলকটির দিকে তাকালেন। দেশের জন্য আপনি যা অবদান রেখেছেন তাতে খুব সহজেই চিনবেই টিএসিমা, পেকিং ইউনিভার্সিটি মতো সেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে যেতেন। কিন্তু তা সত্ত্বেও আপনি হুয়াই কনজারভেটরিতে এসেছেন। আর তার কারণ একটাই, আপনার গার্লফ্রেন্ড লিউ রুয়ান এই কলেজে ভর্তি হয়েছে। আপনারা দুজনেই এক এতিমখানায় বড় হয়েছেন। ছোটবেলা থেকেই আপনি এই রূপবতী বোনের খেয়াল রাখতেন। এত বছর আর্মিতে থাকার পরও ঠিক 1 বছর আগে আপনারা ইন্টারনেটের মাধ্যমে অফিসিয়ালি সম্পর্কে জড়ান। মাফ করবেন, মিউজিক ডিপার্টমেন্টের নতুন স্টুডেন্টদের রেজিস্ট্রেশন কোথায় হচ্ছে? নিজের জানার সবচেয়ে ভদ্র ও আকর্ষণীয় ভঙ্গিতে আপনি এক ছাত্রীকে থামিয়ে জিজ্ঞেস করলেন। মেয়েটি আপনার সাধারণ পোশাক আশাকের দিকে তাকিয়ে মনে মনে কিছুটা বিরক্ত হলেও একটা দিক ইশারা করে দেখিয়ে দিল। ঠিক আছে, ধন্যবাদ। আশেপাশের মানুষের অদ্ভুত চাহনিকে পাত্তা না দিয়ে আপনি মেয়েটির দেখানো পথ ধরে এগিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই নতুন স্টুডেন্টদের ডেস্কটি চোখের সামনে ভেসে উঠল। আপনি যখন ফর্মালিটিসগুলো পূরণ করার জন্য এগোচ্ছিলেন, ঠিক তখনই সামনে একটা চেনা অবয়ব ভেসে উঠল। রুয়ান। আপনি একটু ইতস্তত করে বেশ খুশি মনেই রাখলেন। আপনি তাকে সারপ্রাইজ দিতে যাচ্ছিলেন, কিন্তু লিউ রুয়ান আপনার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যা আপনাকে থমকে দিল। সে আপনার চেয়ে কিছুটা খাটো, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা যুবকটির হাতে একটি নামি ব্র্যান্ডের ব্রেসলেট। ঝাং জুনজি, আমাকে এই স্কুলে ভর্তি হতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি সত্যি কি করতাম জানি না। লিউ রুয়ান বেশ চতুর ভঙ্গিতে ঝাং জুনজির হাত জড়িয়ে ধরে কথাগুলো বলছিল, যা দেখে ঝাং জুনজি ভেতরে ভেতরে বেশ উত্তেজিত হয়ে পড়ল। আরে, তুমি তো আমার বোনু। আমি সাহায্য না করলে কে করবে? ঝাং জুনজির হাত দুটো ধীরে ধীরে একটু অশালীনভাবে লিউ রুয়ানের গায়ে ঘুরতে লাগলো। আশেপাশের লোকজনের কথা চিন্তা না করলে এতক্ষণে তার হাত হয়তো আরো গভীরে চলে যেত। লিউ রুয়ান একটু মোচড়ামুচড়ি করে আদুরে গলায় বলল, ধুর, দুষ্টু। আমি একটু পর স্টেক খেতে যাব। ঠিক আছে, তুমি যদি আকাশের চাঁদও চাও, আমি সেটারও ব্যবস্থা করে দেব। ভাইয়া, তুমি কত ভালো। তারা দুজনের প্রেমলীলায় মত্ত হয়ে আশেপাশের সিঙ্গেলদের আবেগের কোনো তোয়াক্কাই করছিল না। কিন্তু তারা জানতো না, একজোড়া শীতল চোখ তখন তাদের দিকেই তাকিয়ে আছে। ভাই, এই ছেলেটা তো আসলেই দারুণ। ওর শালিকা মাত্র কলেজে ঢুকলো আর ও এখনই প্রেমে পড়ে গেল। হেই, আস্তে কথা বলো। ওই ছেলের নাম ঝাং জুনজি। ওর বাবা এই স্কুলের ভাইস প্রিন্সিপাল। ওকে চটালে স্কুল থেকে বের করে দেবে। ও এতটা প্রভাবশালী যে মুখে বলে বোঝানো যাবে না। স্কুলের ফোরামে গিয়ে পোস্ট দেখতে পারো, কত মেয়ে যে ওর পেছনে করে। চারপাশের এই গুঞ্জন শুনে আপনার মুখ ক্রমেই অন্ধকার হয়ে উঠছিল।
আপনি এক পা দুপা করে এগিয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে থাকা লিউ রুয়ান দেখতে অসম্ভব সুন্দর ছিল, কিন্তু তার এই রূপ এখন বিষের মতো লাগছিল। তারা যখন চলে যাওয়ার উপক্রম করলো, ঠিক তখনই পেছনে থেকে আপনার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল। রেজিস্ট্রেশনের লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা যারা এতক্ষণ বোর হচ্ছিল, আপনার গলার আওয়াজ শুনে তারা নড়েচড়ে বসল। সবাই যেন বিনোদনের খোরাক পেয়ে গেল। ঝাং জুনজি দ্রুত ঘুরে দাঁড়িয়ে নিজের নাকের দিকে আঙুল নির্দেশ করে বলল, এই ছেলে, তুই কি আমার কথা বলছিস? হ্যাঁ, তোর কথাই বলছি। শালার পুতো, তুই কি মরতে চাস? ঝাং জুনজি জামার হাতে গুটিয়ে নিল, যেন এখনই আপনাকে একটা শিক্ষা দেবে। আপনার কালো হয়ে যাওয়া মুখ দেখে লিউ রুয়ান, যে এতক্ষণ এক পরিচিত পুরুষের কণ্ঠস্বর শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল, অবচেতনভাবেই মাথা ঘোরাল। আপনার দিকে তাকাতেই সে পুরো জমে গেল। তার হাসিমুখ মুহূর্তের মধ্যে লাল আর সাদাতে হয়ে গেল। তুমি তুমি কবে ফিরলে? তুমি না আর্মিতে ছিলে? রুয়ান, তুমি একে চেনো? ঝাং জুনজি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। না, আমি চিনি না। ও ভুল করে ভাবছে আমি অন্য কেউ। লিউ রুয়ান তাড়াহুড়ো করে উত্তর বদলে দিল। লিউ রুয়ান, তুমি সত্যিই দারুণ। এই প্রতারক যুগলের মুখোমুখি দাঁড়িয়ে আপনার চেহারা শান্ত দেখালেও মুষ্টিবদ্ধ হাত জোড়া আপনার মনের ভেতরের ঝড়কে প্রকাশ করে দিচ্ছিল। শালা, তুই বললি তুই ওকে চিনিস না? না চিনলে ওর নাম জানলি কি করে? ঝাং জুনজি রেগে গিয়ে লিউ রুয়ানের হাত ছটকা দিয়ে সরিয়ে দিল। ধাক্কায় লিউ রুয়ান প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। এই অল্প কদিনে ঝাং জুনজি তাকে কত বিলাসবহুল জিনিস কিনে দিয়েছে, আর এই গুছিনহান তাকে কি দিতে পেরেছে। তাই আর কোনো দ্বিধা না করে সে আবার ঝাং জুনজির হাত জড়িয়ে ধরে কেঁদে বলল, জুনজি ভাইয়া, সত্যি বলতে এই লোকের নাম গুছিনহান। ও আমার পেছনে পড়ে থাকতো। আমি ভেবেছিলাম ও আর্মিতে চলে গেছে, তাই আমার আশা ছেড়ে দিয়েছে। আমি ভাবতেও পারিনি ও আমাকে তাড়া করে এত দূর চলে আসবে। ঝাং জুনজি কিছুটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো। লিউ রুয়ান দাঁত কামড়ে কাঁদতে কাঁদতে বলল, জুনজি ভাইয়া, তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি তো আমার সবকিছু তোমাকে সঁপে দিয়েছি। লিউ রুয়ান কান্নায় ভেঙে পড়ল। আশেপাশের কিছু সিনিয়র ছেলেরা আফসোস করতে লাগলো যে এত সুন্দর একটা বাঁধাকপি ঝাং জুনজির মতো কুৎসিত একটা ছেলে সাবার করছে। অবশ্য অনেকেই মনে মনে ঝাং জুনজির জায়গায় নিজেকে কল্পনা করছিল। লিউ রুয়ানের এই কান্নাকাটি আর ব্যাখ্যা শুনে ঝাং জুনজির মন গলে গেল। লিউ রুয়ান ঠিকই বলেছে, মাত্র কয়েকদিন আগেই তো সে হিলটন হোটেলের সুইটে তার সাথে রাত কাটিয়েছে এবং বিছানার চাদরে কুমারিত্বের লাল দাগ দেখেছে। রুয়ান, এটা আমার ভুল। আমার তোমাকে সন্দেহ করা উচিত হয়নি। আমি দুঃখিত। আসল বিষয়টি বুঝতে পেরে ঝাং জুনজির গলা নরম হয়ে এল। লিউ রুয়ান মনে মনে এক নিষ্ঠুর হাসি হাসল। ঝাং জুনজি এমনই বোকা, তা না হলে কি আর মাত্র কয়েকদিনে তার পেছনে লাখ লাখ টাকা খরচ করত। তাদের এই ধনী গরিবের চাটুকারিতা শুনে রাগে আপনার দাঁত কিরমির করে উঠল। ঝাং জুনজি, তাই না? তুই সত্যিই অন্যের হেঁটো চাপতে পছন্দ করিস? কি বললি তুই? ঝাং জুনজি রেগে আগুন হয়ে গেল। হাহা, লিউ রুয়ান যা বলল, তুই সেটাই বিশ্বাস করে নিলি। তুই আসলেই একটা আস্ত গাধা। ওর দিকে তাকিয়ে দেখ, ওর বাম নিতম্বে একটা লাল জন্মদাগ আছে। আপনার এই কথা শোনার সাথে সাথে লিউ রুয়ানের আকাশ ভেঙে মাথার ওপর পড়ল। এই ছেলেটা এত নিখুঁতভাবে কিভাবে জানলো? ঝাং জুনজি জোরে জোরে শ্বাস নিতে নিতে লিউ রুয়ানের কাঁধ খপ করে চেপে ধরল। ছোটবেলা থেকে সে সবাইকে খাটিয়ে এসেছে, কোনো মেয়ের হাতে সে এভাবে বোকা সাজতেন রাজি নয়। সে এটা সহ্য করতে পারছিল না। লিউ রুয়ানের মাথা ঘুরছিল, কিন্তু দ্রুত সে একটা বুদ্ধি বের করল। সে জাং জুনজির বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, জাং জুনজি, আমি তোমাকে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়েছি, তাও তুমি আমাকে বিশ্বাস করছো না। এই গুছিনহান আর আমি এক এতিমখানায় একসাথে বড় হয়েছি। ছোটবেলায় একসাথে গোসল করার সময় ও হয়তো আমার নিতম্বের লাল তিলটা দেখেছে। আমি ভেবেছিলাম তুমি আমার ভাগের দেবতা, কিন্তু আজ বুঝলাম তুমিও বাকি পুরুষদের মতোই লোভী। লিউ রুয়ানের চোখে চাতুর্যের হাসি ফুটে উঠল। এই ব্যাখ্যার পর ঝাং জুনজির সরল মনে আর কোনো সন্দেহ থাকল না। ভাবল, একসাথে বড় হওয়া ছেলে মেয়েরা তো একে অপরের শরীরের খুঁটিনাটি জানতেই পারে। আপনার মন তখন পুরোপুরি মরে গেছে। এরকম একটা মেয়ে ভালোবাসার যোগ্যই নয়। তবে আপনার মন এখন বেশ শান্ত। ভালোবাসা? না, এখন আর কোনো মায়া নেই। রুয়ান, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার ভুল হয়েছে। তুমি না হার্মিসের ওই নতুন ব্যাগটা চেয়েছিলে। আমি তোমাকে দুটো কিনে দেব। ঝাং জুনজি চলে যেতে থাকা লিউ রুয়ানকে ডেকে বলল। সে তাকে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু এত বড় কেলেঙ্কারির পর লিউ রুয়ানের কি আর সেখানে থাকার মুখ আছে? এই রঙিন ইউনিফর্ম পরা ছেলেটা তো আসলেই অদ্ভুত। আমার মনে হচ্ছে লিউ রুয়ানের সাথে ওর গভীর কোনো সম্পর্ক ছিল। আরে না, এই ছেলেটা নির্ঘাত একটা লম্পট। মেয়েটার বদনাম করার জন্য সবার সামনে বানিয়ে বানিয়ে এসব বলছে। নিতম্বের লাল তিল নাকি? হতে পারে ও মেয়েদের বাথরুমে উকিঝুঁকি মারত। ঝাং জুনজি যখন নিজেকে দোষ দিচ্ছিল, তখন আশেপাশের লোকজনের এই আলোচনা শুনে সে যেন স্বর্গে পৌঁছে গেল। সে আপনার পোশাকের দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে উপহাস করে বলল, শালা, তুই তো একটা গেয়ভূত। রঙিন একটা ইউনিফর্ম আর সবুজ ব্যাগ ঝুলালেই কি ইউনিভার্সিটিতে ঢোকা যায়? সিকিউরিটি? সিকিউরিটি কোথায়? একে বের করো। ঝাং জুনজি মশা তাড়ানোর মতো করে হাত নাড়ল। হাহা, তোমার গার্লফ্রেন্ডের শুধু নিতম্বেই তিল নেই, তার বুকেও আছে। আপনি আবার বোমা ফাটালেন। কুত্তার বাচ্চা, তুই এখনো আমার আর রুয়ানের মধ্যে ফাটল ধরাতে চাইছিস? লিউ রুয়ান পাশে না থাকায় ঝাং জুনজি মুখে কোনো লাগাম রাখল না, সরাসরি গালিগালাজ শুরু করলো। তুই আমার চোখে একজন জাপানশিয়া, পরের এটো খাওয়া লোক। আমি যে জিনিস ফেলে দিয়েছি, তুই সেটাকে ঘিরে ভাবছিস।
আপনি ঝাং জুনজির পাশে গিয়ে নিচু স্বরে বললেন, সত্যি বলতে কি, তোর গার্লফ্রেন্ড বিছানায় খুবই দুর্বল। এই কথা শুনে আশেপাশের মেয়েরা লজ্জায় হাত দিয়ে চোখ ঢাকলেও আঙুলের ফাঁক দিয়ে ঠিকই মজা দেখছিল। আর ছেলেরা তো মহা খুশি, সামনাসামনি মারামারি দেখাতো আর প্রতিদিনের ভাগ্য নয়। পলক ফেলার আগেই ঝাং জুনজির খুশি আপনার দিকে ধেয়ে এল। কিন্তু আপনি অত্যন্ত শান্তভাবে মাথাটা একটু সরিয়ে নিলেন, ঘুষিটা শূন্যে মিলিয়ে গেল। ঝাং জুনজি যখন ভারসাম্য হারিয়ে ফেলল, সেই সুযোগে আপনি হাতটা তুলে সপাতে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। তারা চিহ্ন, তারা চিহ্ন পাক। তারা চিহ্ন, তারা চিহ্ন। থাপ্পড়ের শব্দে ঝাং জুনজি ওখানেই থমকে গেল। সোনার চামচ মুখে দিয়ে জন্মানো ঝাং বাবুকে জীবনে কেউ সবার সামনে এভাবে মারেনি। গালের জ্বলন্ত অনুভূতি যদি মনে করিয়ে না দিত, তবে সে ভাবত সে স্বপ্ন দেখছে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল। তুই তুই আমাকে মারার সাহস পেলি কিভাবে? ঝাং জুনজি চিৎকার করে উঠল। কিন্তু আপনার শক্তপোক্ত শরীরের সামনে নিজের মুরগির বাচ্চার মতো ফিগার দেখে সে এক চরম অসহায়ত্ব অনুভব করল। হা হা, কেন? তুই আমাকে মারতে পারিস আর আমি হাত চালাতে পারি না? এখানে এত স্টুডেন্ট আছে, সবাই সাক্ষী দেবে যে তুই আগে হাত তুলেছিস। আমি কেবল সেলফ ডিফেন্স করেছি। সেখানে উপস্থিত অনেক নতুন স্টুডেন্টই ঝাং জুনজির আসল পরিচয় জানত না, আর তারা সমাজ কতটা নিষ্ঠুর তা তখনও বোঝেনি। তাই অনেকেই আপনার পক্ষে কথা বলে উঠল, হ্যাঁ, আমি সাক্ষী দেব। এই ঝাং জুনজি নামের ছেলেটাই আগে হাত তুলেছে, তা না হলে এই ভাইটা মারতো না। ঠিক, ঠিক, আমিও সাক্ষী দেব। ঝাং জুনজি এবার বাচ্চার মতো চিৎকার করতে লাগলো, সিকিউরিটি, সিকিউরিটি কোথায়? তার এই অবস্থা দেখে সবাই মনে মনে হাসল, যেন মার খেয়ে শিক্ষকের কাছে নালিশ করতে যাচ্ছে। এমন সময় ভারী বুটের শব্দ শোনা গেল। কয়েকজন সিকিউরিটি গার্ড দ্রুত সেখানে ছুটে এল। কে সিকিউরিটি ডেকেছে? ঝাং জুনজি গাল চেপে ধরে ক্ষোভের সাথে বলল। সিকিউরিটি ক্যাপ্টেন লি ফুগুলি প্রথমে বিষয়টিকে পাত্তা না দিলেও ঝাং জুনজির মুখ দেখেই তার চোখ কপালে উঠল। নিজের আসল বাপকে দেখলেও সে হয়তো এতটা খুশি হতো না। সে চাটুকারিতার ভঙ্গিতে বলল, ঝাং বাবু, আপনার কি আদেশ? লি ফুগুলি, তুই কি অন্ধ? দেখছিস না আমাকে মেরেছে? এই শালাকে ধরে সিকিউরিটির রুমে নিয়ে চল। লি ফুগুলি দেখল আশেপাশের ছাত্ররা ভিডিও করছে। সে একটা বাহানা খোঁজার চেষ্টা করলো। সে ঝাং জুনজিকে তোষামোদ করতে চাইলেও নিজের চাকরি নিয়ে ঝুঁকি নিতে পারছিল না। এত মানুষের সামনে যদি কেউ এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়, তবে সে ভাইরাল হয়ে যাবে। তারা চিহ্ন, সিকিউরিটি গার্ডদের, ডেলিভারি বয় আটকানো এবং ছাত্রদের ওপর নির্মম নির্যাতন। তারা চিহ্ন। ঝাং জুনজি কিছু বলার আগেই ন্যায়পরায়ণ ছাত্ররা একসাথে চিৎকার করে উঠল, পরিষ্কার দেখা গেছে ঝাং জুনজি আগে হাত তুলেছে। তোমরা কোন সাহসে এই ভাইকে সিকিউরিটির রুমে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, তোমরা যদি পক্ষপাতিত্ব করো, আমরা এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব। লি ফুগুলি আমতা আমতা করতে লাগলো। সে ঝাং জুনজিকে সরাসরি নির্দেশ দেওয়ার সাহস পাচ্ছিল না। ধুর, আবাল কোথাকার। ঝাং জুনজিও বোকা ছিল না, সে বুঝো এই মুহূর্তে জল খোলা করা ঠিক হবে না। কিন্তু এই অপমান হজম করাও তার পক্ষে সম্ভব নয়। হঠাৎ করেই তার মনে পড়ল লিউ লুয়ান প্রথমে কি বলেছিল, এই ছেলেটা নাকি আর্মিতে ছিল। হ্যাঁ, ঝাং জুনজি নিজের মাথায় একটা চাটি মেরে ভাবল, এই ছেলেটা তো এই স্কুলের স্টুডেন্ট নয়। আমি বাইরের একটা লোককে মারলে কার কি বলার আছে? তাড়াতাড়ি কর, একে ধরে পুলিশের হাতে তুলে দে। লি ফুগুলির চোখ চকচক করে উঠল। এই বাহানাটা একেবারে নিখুঁত। বাইরের কোনো বহিরাগতকে সিকিউরিটি গার্ডরা পেটালে কেউ আইনত দোষ করতে পারবে না। চারপাশের ছাত্ররাও আর কথা বাড়াল না। তারা ভাবল আপনি হয়তো কোনো স্টুডেন্টের অভিভাবক। খুব দুঃখিত ঝাং বাবু, এটা আমাদের কাজের গাফিলতি। আমরা এখনই একে বের করে দিচ্ছি। সিকিউরিটি লি ফুগুলি বিনীতভাবে বলে, আপনার দিকে ঘুরে এক হিংস্র রূপ ধারণ করল। ছোকরা, ঝাং বাবু কি বলেছেন শোনেননি? জলদি বাইরে যান, আমাদের হাত চালাতে বাধ্য করবেন না। আমি যদি না যাই? আপনি চোখ শুরু করে জিজ্ঞেস করলেন। তাদের হাতাহাতির প্রস্তুতি দেখে আপনার মুখে এক উপহাসের হাসি ফুটে উঠল। কি, মারামারি করতে চান? আপনার গলা ছিল বরফের মতো শীতল। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আত্মসমর্পণ করো। তা না হলে আমার এই লোহার খুশি তোমাকে নতুন করে মানুষ বানাবে। লি ফুগুলি তার অধীনস্থ গার্ডদের ইশারা করল। তারা ইঙ্গিত বুঝে ছাত্রদের তাড়াতে লাগলো, যাও, যাও, সবাই এখান থেকে যাও। কলেজের নিয়ম না মানলে সবার নাম প্রিন্সিপালের কাছে রিপোর্ট করা হবে। নাম কাটা যাওয়ার ভয়ে ছাত্ররা এক মুহূর্তের মধ্যে যে যার মতো কেটে পড়ল। ছাত্রদের কাছে কলেজের নোটিশের চেয়ে ভয়ের আর কিছু নেই। কিন্তু আপনি নিজের জায়গা থেকে এক চুলও নড়লেন না। এই কুকুরের বাচ্চাদের আপনি পাত্তাই দেননি। কয়েক মিনিট পর লি ফুগুলি নিজের আঙুল ফুটিয়ে বলল, ছোকরা, আমাদের দোষ দিও না। ভবিষ্যতে চোখ কান খোলা রেখে চলবা যে কার গায়ে হাত তুলতেছ। এতক্ষণ আর্মিতে শত্রুদের কাঁপানো ইয়ামা যমরাজ আজ এক সাধারণ ছাত্রের রূপ ধারণ করেছে। আপনি একটু হাসলেন এবং পকেট থেকে আপনার অ্যাডমিশন লেটার, ভর্তি নির্দেশিকা বের করে একটু দোলালেন। আমি মাত্র আর্মি থেকে রিটায়ার করেছি। আজ এখানে ভর্তি হতে এসেছি। এটা আমার অ্যাডমিশন লেটার। লি ফুগুলি সন্দেহী চোখে কাগজটার দিকে তাকালো। এই জিনিস নকল করা সম্ভব নয়। কিন্তু ঝাং জুনজি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, কাগজ দিয়ে কি হবে? ও এই স্কুলের ছাত্র হোক আর না হোক, ওকে পেটাও। আমার গায়ে হাত তোলার মজা আজও বুঝবে। জলদি কর, দাঁড়িয়ে আছিস কেন? ঝাং জুনজি পেছনে থেকে লি ফুগুলির পাছায় একটা লাথি মারল। লি ফুগুলি মনে মনে রাগ চেপে আপনার কাগজটা পকেট পুরল এবং নিজের ঘাড় মকমক করে বলল, ঠিক আছে, যখন সোজা আঙুলে খেয়ে আঙুল বাঁকা করতেই হবে, তখন আমারও হাত পায়ের একটু ব্যায়াম হয়ে যাক।
ধাবমান ঘুষিগুলোর সামনে আপনি কেবল ডানে বামে একটু মাথা সরালেন, আর আপনার প্রতিটি মুভমেন্টের সাথে সাথে ওপাশ থেকে আর্তনাদ শোনা যেতে লাগলো। মাত্র 3 সেকেন্ডের মধ্যে 4-5টা সিকিউরিটি গার্ড মাটিতে লুটিয়ে পড়ল। তাদের মুখের ব্যথার অভিব্যক্তি দেখে লি ফুগুলি বুঝল সে এবার লোহার দেয়ালে ধাক্কা খেয়েছে। পেছনে দাঁড়িয়ে থাকা ঝাং জুনজির তো চোখ ছানাবড়া। সে বুঝতেই পারেনি আপনি কিভাবে মারলেন, শুধু কয়েকটা মটমট শব্দ আর আর্তনাদ শুনল, আর চোখের সামনে দেখল একটা গার্ড মাটিতে গড়াগড়ি খাচ্ছে। লি ফুগুলি এবার সত্যি ভয় পেয়ে গেল। সে কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে বলল, তুই তুই দাঁড়াও এখানে। এই বলে সে তার অধীনস্থ গার্ডদের এবং তার অন্নদাতা ঝাং জুনজিকে ওখানেই ফেলে রেখে এক দৌড়ে পালালো। লি ফুগুলি, তোর মাইরে! ঝাং জুনজি চিৎকার করে গালি দিল, রাগে তার শরীর কাঁপছিল। আপনি ঝাং জুনজির সামনে গিয়ে তার গালে আলতো করে থাপ্পড় মারতে লাগলেন। তারা চিহ্ন পাক পাক, তারা চিহ্ন এই শব্দে ঝাং জুনজি যেন ঘর থেকে জেগে উঠল। হাহা, আমাদের হাতে অনেক সময় আছে খেলার। এটো খাওয়া বাবু, তোকে দেখলে আমার মেজাজ খারাপ হয়। এখন ভাগ এখান থেকে। এই বলে আপনি নবীন বরণ ডেস্কের দিকে হেঁটে গেলেন। ঝাং জুনজি হাত মুঠো করে রাগে ফুঁসছিল, তার মুখ বিকৃত হয়ে গিয়েছিল। এই গুছিংহান আমার ডায়লগ নিজে কেন মারছে? আমাদের মধ্যে আসল ভিলেনকে। ছোটবেলা থেকে সে কখনো এমন অপমান সহ্য করেনি। গালের চড়টা তার মনে তীরের মতো বিঁধছিল। রাগে গা কাঁপলেও ঝাং জুনজির মাথায় তখনও সামান্য বুদ্ধি অবশিষ্ট ছিল। সে জানত তার এই লিকলিকে শরীর নিয়ে আপনার সাথে পারা সম্ভব নয়। সে যখন পালানোর পথ খুঁজছিল, ঠিক তখনই লি ফুগুলি কোথা থেকে যেন আবার হাজির হলো। শালা, একটু আগে তো ভালোই অলিম্পিক দৌড় দিলি, এখন আবার কোন মুখে ফিরেছিস? জান বাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি পালাচ্ছিলাম না, ওটা ছিল স্ট্র্যাটেজিক রিট্রিট, কৌশলগত পিছু হটা। লি ফুগুলি কপাল থেকে কাল্পনিক ঘাম মুছে ফিসফিস করে বলল, এই ছেলের হাত তো মারাত্মক। এক কাজ করি, আমরা পুলিশ ডাকি। ও যতই লাফালাফি করুক, টুপিওয়ালা মামা দের পুলিশ সামনে তো আর হাত চালাতে পারবে না। লি ফুগুলিও এই অপমান ভুলতে পারছিল না। চোপ, তোর লোকজন নিয়ে বিদায় হ এখান থেকে। ঝাং জুনজি খুব চেপে বলল। তার বাবা এই কলেজের ভাইস প্রিন্সিপাল ঠিকই, কিন্তু উপরে তো মেইন প্রিন্সিপাল আছেন। সে কলেজে মেয়েদের সাথে ফুটি করলে তার বাবা চোখ বন্ধ করে রাখে বংশ রক্ষার খাতিরে। কিন্তু যদি তার বাবা জানতে পারে সে কলেজের নতুন ছাত্রদের সাথে মারামারি করেছে, তবে চামড়া পিটিয়ে লাল করে দেবে। সেই স্বাদ ঝাং জুনজি আর নিতে চায় না। লি ফুগুলি আর কথা বাড়ানোর সাহস পেল না। মাটিতে পড়ে থাকা গার্ডদের ওভাবেই ফেলে সে ঝাং জুনজিকে ধরে চলে গেল। যাওয়ার সময় ঝাং জুনজি আপনার পিঠের দিকে এক বিষাক্ত দৃষ্টিতে তাকালো। তারা চিহ্ন, আমি আবার ফিরে আসব, আমাদের হিসাব এখনো শেষ হয়নি। তারা চিহ্ন। ঝাং জুনজি চলে যাওয়ার পর আশেপাশের নতুন স্টুডেন্টরা এক আকাশ কাঁপানো চিৎকার ও তালি দিয়ে উঠল। 18-19 বছর বয়সটা তো বীরপূজারী বয়স। আপনার এই অসাধারণ ফাইট তাদের চিন্তাভাবনা বদলে দিয়েছে। কিছু অতি উৎসাহী ছাত্র এই পুরো ঘটনার ভিডিও কলেজের অনলাইন ফোরামে টাইবা পোস্ট করে দিল। পোস্ট করার সাথে সাথেই তা 1 নম্বরে ট্রেন্ড করতে লাগলো। তারা চিহ্ন, নবীন ছাত্রের হাতে সিকিউরিটির গণতলায়, এটি কি নৈতিকতার অবক্ষয় নাকি মানবতার জয়? তারা চিহ্ন মুহূর্তের মধ্যে আপনি কলেজের সেলিব্রিটি হয়ে গেলেন। কেউ আপনাকে প্রাক্তনের জুম ডাকছিল, কেউ ডাকছিল ভায়োলেন্ট ব্রো। আপনার তীক্ষ্ণ ষষ্ঠ ইন্দ্রিয় ঝাং জুনজির যাওয়ার সময়কার হিংস্র চাহনিটা ঠিকই ধরে ফেলেছিল। আপনি জানতেন সে সহজে ছেড়ে দেবে না। তাই কোনো ঝামেলা এড়াতে আপনি একটু নির্জন জায়গায় গিয়ে সান ডংশনকে ফোন করলেন। ফোন করার কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে সান ডংশন ধরে বলল, হেই, কি ব্যাপার? মাত্রই তো কথা হলো, আবার ফোন করলি কেন? আপনার কথা শুনে মনে হচ্ছিল সান ডংশন হয়তো ইমোশনাল হয়ে পড়বে, কিন্তু সে সরাসরি জিজ্ঞেস করলো, তুই কি কারোর সাথে মারামারি করেছিস? আরে চিফ, এটা তো জাস্ট মিলিটারি স্টাইল। কোনো সমস্যা হলে আলোচনার চেয়ে অ্যাকশনই তো আগে আসে, তাই না? হাহা, আমি যদি আমার পুরো শক্তি ব্যবহার করতাম, ওরা এতক্ষণে ঈশ্বরের সাথে দেখা করতে চলে যেত। ঠিক আছে, বুঝতে পেরেছি। একটা প্লে বয়ের সাথে লড়া মানে তো মশা মারতে কামান দাগা। আমি তোকে একটা নম্বর পাঠাচ্ছি, কোনো বড় ঝামেলা হলে ওকে ফোন করিস। শুধু আমার নাম বলবি। ফোনটা কেটে যাওয়ার পর সান জংশন একটা টেক্সট মেসেজ পাঠালেন। এদিকে আপনি রেজিস্ট্রেশন কাউন্টারে পৌঁছালেন। সিনিয়র, এটা আমার অ্যাডমিশন নোটিশ। রেজিস্ট্রেশন করতে থাকা লেডি সিনিয়র এতক্ষণ একটা মিষ্টি ছেলের গলার আওয়াজ শোনার অপেক্ষায় ছিলেন। মাথা তুলে আপনার সুঠাম ও সুদর্শন চেহারা দেখে তার চোখ যেন আটকে গেল। বাহ ভাইয়া, তোমার নাম গুছিংহান, তাই না? তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সিনিয়র আপু অ্যাডমিশন লেটারের নামটা দেখে চোখ বড় বড় করে আপনার দিকে তাকালেন। আশেপাশের মেয়েরাও ফিসফিস করতে লাগলো। একটু আগে কলেজের গেটে গুছিংহানের সেই মারামারি হিরোইক ফিগার তাদের মনে গেঁথে গিয়েছিল। সিনিয়র, প্লিজ আমার প্রসিডিউরটা একটু জলদি শেষ করে দিন। আপনি তাদের সেহা করে তাকিয়ে থাকা চাহনিকে পাত্তা না দিয়ে তাগাদা দিলেন। ওহ, আচ্ছা আচ্ছা। সিনিয়র আপু কাজের ফাঁকে লজ্জিত হেসে বললেন, আমার নম্বরটা রেখে দাও, পরে যোগাযোগ করো। কয়েক মিনিট পর সেই সুন্দরীদের ডেটিংয়ের অফার কোনোমতে এড়িয়ে আপনি সেখানে থেকে পালালেন। এই সুদর্শন চেহারাটা মাঝে মাঝে সত্যিই আশীর্বাদ, আবার মাঝে মাঝে বড় যন্ত্রণা। আপনার হাতে এখন কলেজের ডিজিটাল ই কার্ড। এই কার্ড দিয়ে আপনি কলেজে খাওয়া দাওয়া করতে পারবেন, লাইব্রেরি থেকে বই নিতে পারবেন। আপনি এখন অফিসিয়ালি একজন কলেজ স্টুডেন্ট। টিউশন ফি দেওয়ার পর আপনি ই কার্ডে কয়েকশো টাকা রিচার্জ করলেন।
তখনই ফোনে ব্যাংকের একটা মেসেজ এল। তারা চিহ্ন, আপনার অ্যাকাউন্ট থেকে 15,99,900 টাকা টিউশন ফি বাবদ কেটে নেওয়া হয়েছে। বর্তমান ব্যালেন্স 52,000 টাকা। তারা চিহ্ন, উফ, রিটায়ারমেন্টের টাকাটা এখনো ঢোকেনি। টাকা উপার্জন করা সত্যিই কঠিন। আপনি কপালে হাত দিলেন। আর্মিতে মেজর সাহসেও হিসেবে এত বছর থাকার কারণে আপনার ভালোই সেভিংস থাকার কথা ছিল। কিন্তু লিউডওয়ানের সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে সে নানারকম বাহানায় আপনার থেকে টাকা নিতে শুরু করে। এখন ভেবে দেখলে স্পষ্ট বোঝা যায়, লিউডওয়ান ছিল একটা লোভী, স্বার্থপর মেয়ে, গ্রিন টি, যে আপনাকে কেবল একটা এটিএম কার্ড ভাবত। আর এখন আরো ধনী চাম জুঞ্জিকে পেয়ে সে রাস্তার কুকুরের মতো তার পেছনে ছুটেছে। হাহা, ভাবতেও অবাক লাগে আমি একটা সুইট ডগ আশেক ছিলাম। আপনি নিজের নাকে হাত দিয়ে আত্মবিদ্রুপের হাসি হাসলেন। না, সাধারণ মানুষের সুন্দরী গার্লফ্রেন্ডের পেছনে ঘোরাকে সুইট ডগ বলে। আমার ক্ষেত্রে ওটা উলফ নেকড়ে হওয়া উচিত ছিল। ঠিক তখনই আপনার মনের ভেতরে সেই পরিচিত মেকানিক্যাল আওয়াজটা ভেসে উঠল, তারা চিহ্ন, তারা চিহ্ন, অভিনন্দন হোস্ট। মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সিস্টেম অফিসিয়ালি ওপেন হচ্ছে। 1%, 25%, 99%। তারা চিহ্ন, তারা চিহ্ন। আপনার চোখের সামনে হঠাৎ ভেসে ওঠা ভার্চুয়াল স্ক্রিনটার দিকে আপনি তাকিয়ে রইলেন। প্রোগ্রেস বার্তা বাঁচেল। মিলিটারির এত সুন্দর ভবিষ্যৎ ছেড়ে এই কলেজের দরজায় পা রাখা কেবল এই একটা মুহূর্তের জন্যই ছিল। আপনি সিস্টেমের ফিচারগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। তবে ঠিক তখনই ফোনের উইচ্যাটের নোটিফিকেশন সেই আমেজটা নষ্ট করে দিল। ফোনটা বের করে মেসেজটা দেখেই আপনার ঠোঁটের কোণ শীতল হয়ে এল। ওপাশে লিউডওয়ানের মেসেজ, তারা চিহ্ন, সিংহান, আজ তুমি যা দেখলে ওটা সত্যি নয়। তুমি আমার কথা শোনো, আমি ব্যাখ্যা করছি। আর তুমি যে ফিরে এসেছো, আমাকে আগে জানাওনি কেন? তারা চিহ্ন, তারা চিহ্ন, আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু নিজেই শুকর হয়ে গেলাম। আমি যদি আগে জানাতাম, তবে কি আর এমন চমৎকার দৃশ্য দেখতে পেতাম? তারা চিহ্ন, তারা চিহ্ন, যা হওয়ার হয়ে গেছে। আমারই ভুল ছিল। আমি আর কিছু চাই না, কিন্তু আমি তোমাকে এ পর্যন্ত যত টাকা ট্রান্সফার করেছি, সব টাকা এখনই ফেরত চাই। তারা চিহ্ন, আপনি মনে মনে হিসাব করে দেখলেন, মাত্র 1 বছরে আপনি তাকে প্রায় 5 লাখ টাকা ট্রান্সফার করেছেন। এটা আপনার বহু বছরের জমানো আর্মির বেতনের টাকা ছিল। ওপাশে মেয়েদের হোস্টেলে বসে লিউডওয়ান যখন আপনার মেসেজটা দেখল, সে প্রথমে অজুহাত দেওয়ার চেষ্টা করল। তারা চিহ্ন, তুমি এসব কি বলছো? কিসের টাকা? ওগুলো কি তুমি নিজে থেকে ভালোবেসে আমাকে দাওনি? যদি বিশ্বাস না হয়, তবে ট্রান্সফার রেকর্ড ভালো করে দেখো। কোনো ট্রান্সফারে কি 1314 বা 520 চীনা ভাষায় ভালোবাসার প্রতীকীর সংখ্যা লেখা নেই? ওগুলো তো প্রেমিক প্রেমিকারা একে অপরকে উপহার দেয়। তারা চিহ্ন, এই জবাব দেখে আপনার হাতের ফোনটা রাগে ভেঙে ফেলার উপক্রম হলো। এতদিনে বুঝতে পারলেন, আপনি যখনই তাকে রাউন্ড ফিগার, যেমন 10,000 বা 50,000 পাঠাতেন, সে ওটা নিতে চাইতো না, বলতো ভালোবাসার সংখ্যায় পাঠাতে। আসলে সে আগে থেকেই চুরির প্ল্যান করে রেখেছিল যাতে পরে বলতে পারে ওটা উপহার ছিল। তারা চিহ্ন, তুমি আমার সাথে খেলছো। আজ থেকে আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না। আমি চাই না জুঞ্জি কোনো ভুল বুঝুক। তারা চিহ্ন, আপনার বুক রাগে ফেটে গেলেও আপনি মনের ভেতরের শেষ প্রশ্নটা করলেন। তারা চিহ্ন, তাহলে এত বছরের আমাদের সম্পর্কের মানে কি ছিল? তারা চিহ্ন, ওপাশ থেকে উত্তর এল, তারা চিহ্ন, ভালোবাসা। আমি তোমাকে সবসময় আমার বড় ভাইয়ের মতো দেখেছি। ছোটবেলা থেকেই তুমি আমার কাছে এক অভিভাবকের মতো ছিলে। তারা চিহ্ন, ভাই, যে ভাই বিছানায় চড়তে পারে, তরবারি চালাতে পারে। রাগে আপনার আঙুল কিবোর্ডে ঝড় তুলল। মুহূর্তের মধ্যে 300 শব্দের এক করা জবাব লিখে আপনি যখনই সেন্ড বাটনে ক্লিক করলেন, স্ক্রিনে ভেসে উঠল, তারা চিহ্ন, তারা চিহ্ন, ইউ হ্যাভ বিন ব্লকেড বাই দি ইউজার। তারা চিহ্ন, তারা চিহ্ন, আপনাকে ব্লক করা হয়েছে। হারামজাদি, আমার টাকা এত সহজে হজম করা যাবে না। আপনি আর রাগ ধরে রাখতে পারলেন না। জীবনে কোনোদিন আপনি এমন লসের মুখে পড়েননি। অবশ্য সম্পূর্ণ লস বলাও ভুল হবে। কারণ তারা অফিসিয়ালি সম্পর্কে জড়ানোর পর এক বৃষ্টির রাতে তাদের মধ্যে একটা ছোট গল্প তৈরি হয়েছিল। কিন্তু এখনকার বাজার দর অনুযায়ী 500,000 টাকায় অন্তত কয়েকশো বার সেই গল্প কেনা যেত। সেই হিসাব মেলালে লসটা অপূরণীয় নয়। ঠিক তখনই তারা চিহ্ন, তারা চিহ্ন, টিং, দ্য ডিভাইন থাউজেন্ড ওয়ে সিস্টেম অফিসিয়ালি ওপেন। দ্রষ্টব্য, সিস্টেমের অস্তিত্বের কথা কারো কাছে প্রকাশ করা যাবে না। লঙ্ঘন করলে তাৎক্ষণিক মৃত্যু। তারা চিহ্ন, তারা চিহ্ন, এমনকি সিস্টেম ওয়ার্নিং না দিলেও আপনি এই কথা কাউকে বলতেন না। সায়েন্টিস্টরা আপনাকে ল্যাবরেটরির ইঁদুর বানিয়ে এক্সপেরিমেন্ট করুক, তা আপনি কখনোই চাইবেন না। তারা চিহ্ন, তারা চিহ্ন, হোস্ট কি আজকে 1000 ওয়ে রিওয়ার্ড ওপেন করতে চান? তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, অভিনন্দন হোস্ট। আপনি পেয়েছেন জিন এনহ্যান্সিং ড্রাগ, জেন স্ট্রেংথেনিং ড্রাগ। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, জিন এনহ্যান্সিং ড্রাগ। এই ড্রাগ ব্যবহারের মাধ্যমে শরীরের সমস্ত জিনের ত্রুটি দূর হবে এবং শারীরিক ক্ষমতা মানবজাতির সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। তারা চিহ্ন, মনে মনে আপনি বেশ খুশি হলেন। আপনি ওটা এখনই ব্যবহার করতে যাচ্ছিলেন, কিন্তু ভাবলেন এখনো ক্যাম্পাসের ভেতরে আছেন, তার চেয়ে হোস্টেলের রুমে গিয়ে শান্তিতে ব্যবহার করাই ভালো। আপনার আগের জীবনে আপনি ইউনিভার্সিটি লাইফ না দেখেই সরাসরি আর্মিতে যোগ দিয়েছিলেন এবং সমাজকে চিনেছিলেন। এখন আবার সেই ক্যাম্পাসের পুরনো স্বপ্নকে নতুন করে বাঁচার সুযোগ পেয়ে আপনি উত্তেজিত না হয়ে পারছিলেন না।
যেখানে আপনি লিউ রোয়ানের মতো একটা আগাছার জন্য পুরো সুন্দর বনটা ছেড়ে দিতে বসেছিলেন, সেখানে সে নিজেই আপনাকে মুক্তি দিল। লিউ রোয়ান, তোকে সত্যি ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। আপনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভালোই হয়েছে যে বিয়ের আগে ওর আসল রূপ সামনে এসেছে, তা না হলে তো মাথায় আস্ত ঘাসের জঙ্গল গজিয়ে যেত। হুয়াই কনজারভেটরি অব মিউজিক, আমি আসছি। নিজের মনেই একটু ফিল্মি কায়দায় কথাটা বলে আপনি যখন 102 নম্বর ডরমিটরির দিকে এগিয়ে গেলেন, আশেপাশের ছাত্ররা আপনাকে দেখে আবার দূরে সরতে লাগলো। এই ছেলেটা কি আসলেই কোনো মানসিক রোগী? ডরমিটরির রুমে পা রাখতেই আপনার নাকে এক তীব্র পচা মজার গন্ধ এল। কোন শালা এখানে বায়োলজিক্যাল ওয়েপন, জীবাণু অস্ত্র ছড়াইছে? আপনি নাক চেপে ধরে চেঁচিয়ে উঠলেন। সামনে তাকিয়ে দেখলেন খাটের ওপর এক বিশালদেহী ছেলে পা চুলকে সেহাতের গন্ধ শুকছে। আরে দুঃখিত ভাই, একটু ক্লান্ত ছিলাম তো, তাই পা চুলকাচ্ছিলাম। সামলাতে পারিনি। ছেলেটি উঠে গিয়ে দ্রুত জানলাটা খুলে দিল। ফুরফুরে হাওয়া ঘরে ঢুকতেই সেহার কাঁপানো গন্ধটা কিছুটা কমে এল। ভাই, আমার নাম চাংলং। উত্তর পূর্ব, নর্থ ইস্ট থেকে আসছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর্মি থেকে রিটায়ার করে কলেজে ভর্তি হয়েছ। আপনি মাথা নাড়লেন, বেশি ব্যাখ্যা দিলেন না। আপনি সাধারণ সৈনিক ছিলেন না, ছিলেন একজন অফিসার, মেজর। কিন্তু চাংলংকে সেটা বুঝিয়ে লাভ নেই। 18-19 বছর বয়সের একটা ছেলে আর্মির অফিসার ছিল, এই কথা বলে লোকে ভাবে আপনি অতিরিক্ত তাড়ি খেয়েছেন বা কোনো বিষাক্ত মাশরুম খেয়ে মাতাল হয়েছেন। ভাইয়ের নাম কি? চাংলং শরীর থেকে খামের গন্ধ ছড়াতে ছড়াতে হাসি মুখে জিজ্ঞেস করলো। আমার নাম গু সিনহান। হ্যালো। চাংলং তার ওই পা চুলকানো হাতটাই আপনার দিকে বাড়িয়ে দিল। আপনি ভ্রুকুচকে দ্রুত 2 পা পিছিয়ে গেলেন। আপনার ঘ্রাণশক্তি অত্যন্ত তীব্র, তার হাত থেকে এক টক পচা গন্ধ আসছিল। হাহা, দুঃখিত, ভুলে গিয়েছিলাম। ঝাংলং লজ্জা পেয়ে হাত টেনে নিল। ঠিক তখনই আরো দুজন রুমে ঢুকলো, একজন লম্বা, একজন খাটো। পরিচয়ের পর জানা গেল লম্বা ছেলেটার নাম ইউ শিনমিং, ডংশন থেকে, আর খাটোটার নাম সুচিকুই, বেগু থেকে। চারজনের মধ্যে আপনি বয়সে সবচেয়ে বড়, তারপর চাংলং, আর সুচিকুই সবার ছোট। সবাই বিছানা গোছাতে গোছাতে আড্ডা দিতে লাগলো। সিনহান, আমাদের স্কুলে আর কয়েকদিন পরেই মিলিটারি ট্রেনিং শুরু হবে। আমার এক সিনিয়র বলেছিল ইউনিভার্সিটির মিলিটারি ট্রেনিং নাকি টানা 2 সপ্তাহ চলে। প্রতিদিন রোদের মধ্যে মার্চ পাস্ট করতে করতে যান বেরিয়ে যায়। এখন হুয়াইয়ের যা তাপমাত্রা, রোদ যা করা, ট্রেনিং করতে করতে তো কয়েক বোতল গ্লুকোজ খেয়েও লাভ হবে না। ইউশি মিং মুখ কালো করে বলল, ধুর, ভাবছিলাম হাইস্কুলের 3 বছরের জেলখানা থেকে মুক্তি পাইলাম, এখন দেহি বাঘের খাঁচা থেকে বের হয়ে সিংহের মুখে পড়লাম। ঝাং লং হঠাৎ আপনার দিকে তাকিয়ে চোখ চকচক করে বলল, আরে, গুচিনহান তো আর্মি থেকে রিটায়ার করেছে। ও তো চাইলে এই ট্রেনিং থেকে অব্যাহতি, এক্সেম্পশন পেতে পারে। সিনহান, তুই স্কুলের কাছে আবেদন করে আমাদের ইন্সপেক্টর হয়ে জানা। বাকি দুজনও উৎসাহী চোখে আপনার দিকে তাকালো। আরে ছাড়ো তো, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আপনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। আপনি ভালো করেই জানেন চাংলংয়ের মাথায় কি ঘুরছে। আপনি ইন্সপেক্টর হলে ও ট্রেনিং ফাঁকি দেওয়ার বিশেষ সুবিধা পাবে। আপনি যখন আর্মিতে ছিলেন, তখন কলেজে গিয়ে ট্রেনিং করাতেন। এখনকার আধুনিক অলস ছেলেদের ট্রেনিং করানো মানে নিজের মাথা খারাপ করা। আপনার অসম্মতি দেখে তারা তিনজন একটা দীর্ঘশ্বাস ফেলেছে, যার ফোনে ব্যস্ত হয়ে পড়ল। আপনি বিছানা গোছানো শেষ করে কপালে জমে থাকা ঘাম মুছলেন এবং ব্যাগ থেকে তোয়ালে ও সাবান নিয়ে বাথরুমে ঢুকলেন। বলতেই হয়, কলেজের ডরমিটরিটা চমৎকার। 4 জনের রুমে এসি আছে, এটা দেশের সেরা 10টি কলেজের অন্যতম সুবিধা। বাথরুমের দরজা লক করে আপনি সিস্টেম স্পেস থেকে জিন এনহ্যান্সিং ড্রাগ বের করলেন। আপনি অনেক আরবান ফিকশন উপন্যাসে পড়েছেন যে এই ধরনের ওষুধ খেলে নাকি হাড়গোড় ভেঙে যাওয়ার মতো তীব্র যন্ত্রণা হয়। কিন্তু আপনি আর্মিতে কত কঠিন ট্রেনিং পার করেছেন, বুলেটের আঘাত সহ্য করেছেন, সেখানে সামান্য ব্যথার ভয় আপনি পান না। আর কোনো দ্বিধা না করে আপনি বোতলের ছিপি খুলে এক চুমুকে পুরো তরলটা গিলে ফেলেন। তারা চিহ্ন ঠক ঠক। তারা চিহ্ন তরলটা গলা দিয়ে নেমে গেল। কয়েক সেকেন্ড পর খালি বোতলের দিকে তাকিয়ে আপনি মনে মনে হাসলেন। তারা চিহ্ন, ধুর, নেটিজেনরা সব চাপা মারে। কোনো ব্যথাই তো তারা চিহ্ন। ঠিক তখনই তারা চিহ্ন এক তীব্র, আত্মা কাঁপানো প্রলয়ঙ্করী যন্ত্রণা আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। তারা চিহ্ন আপনার চোখের সামনে অন্ধকার নেমে এল এবং আপনি বাথরুমের মেঝেতে আছড়ে পড়লেন। কিছুক্ষণ পর এক তীব্র দুর্গন্ধের চোটে আপনার জ্ঞান ফিরল। নিচে তাকিয়ে দেখলেন আপনার সারা শরীর থেকে এক ঘন কালো আলকাতরার মতো ময়লা বের হয়েছে। কোনো কবিরাজ যদি চর্মরোগ ওষুধ বানানোর জন্য কালো কাদা খুঁজত, তবে আপনার শরীর থেকেই তার সাপ্লাই দেওয়া যেত। আপনি নাক চেপে ধরে মেঝে থেকে উঠলেন এবং শাওয়ার ছেড়ে দিলেন। টানা আধা ঘন্টা ধরে শরীর ঘষে ঘষে ধোয়ার পর আপনি যখন আয়নার সামনে দাঁড়ালেন, আপনার মুখ হয়ে গেল। আয়নায় ভেসে ওঠা চেহারাটা যেন রূপকথার কোনো রাজপুত্রের মতো ধবধবে ফর্সা ও নিখুঁত। শরীরের পুরনো সমস্ত কাটার দাগ, বুলেটের ক্ষত চিহ্ন একবারে গায়েব হয়ে গেছে। আপনার উচ্চতা 180 সেমি থেকে বেড়ে 185 সেমি হয়ে গেছে। বুকের ছাতি আর পেটের আপটা অ্যাবস, 8 প্যাক অ্যাবস দেখে আপনার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। হুয়াই কনজারভেটরির তরুণী মেয়েদের সামনে এই রূপ নিয়ে এলে যে কি কেলেঙ্কারি হবে, তা ভেবেই আপনার কপালে ভাঁজ পড়ল। ধুর, এটা তো অতিরিক্ত হ্যান্ডসাম হয়ে গেল। আমার নিজেরই নিজের প্রেমে পড়তে ইচ্ছে করছে। শরীর মুছে একটি ফ্রেশ পোশাক পরে আপনি যখনই বাথরুম থেকে বের হলেন, ওপাশ থেকে সুচিবের এক গগনবিদারী চিৎকার শোনা গেল, ওরে বাবারে, তোরা জলদি কলেজের ফোরামের এই পোস্টটা দেখ। কি হয়েছে?
ঝান লং কৌতূহলী হয়ে দৌড়ে গেল। আমাদের কলেজের গেটে আজ এক বিশাল মারামারি হয়েছে। এক পিওর লাভ গড নাকি সিকিউরিটিদের ধোলাই দিচ্ছে। সুচিগুই উত্তেজিত হয়ে ফোনটা দেখালো। সবাই খাট থেকে নেমে ফোনের ওপর ঝুঁকে পড়ল। ভিডিওতে রঙিন ইউনিফর্ম পরা ছেলেটার ফাইট দেখে চাংলংয়ের চোখ প্রশংসায় চকচক করে উঠল। এই মুভমেন্টটা দেখো, ও যেভাবে হাতটা ব্লক করলো, এটা তো নিশ্চিত বর্ডার গার্ড বা আর্মড পুলিশের 18 ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্টের মুভ। 18 ব্ল্যাক ড্রাগন, ওটা আবার কি? ইউশি মিং জিজ্ঞেস করলো। আরে, এটা আর্মিদের স্পেশাল কমব্যাট টেকনিক। শত্রুকে এক আঘাতে ঘায়েল করার জন্য ব্যবহার করা হয়। আর্মি কি আর এমনি এমনি ফালতু জিনিস শেখায়? সুচিগুই একটু আফসোস করে বলল, আহারে, আমরা যদি স্কুলে একটু মিলিটারি ফিস্ট শিখতাম। ঝাং লং হেসে উঠল, মিলিটারি ফিস্ট? কয়েক বছর আগের এক নিউজ শুনেননি? এক স্টুডেন্ট মিলিটারি ট্রেনিংয়ে 16 সেট মিলিটারি ফিস্ট শিখেছিল। পরে এক ছুরি হাতে ডাকাতের সামনে পড়ে সে পুরো 16 সেট ফিস্ট বাতাসে মেরেছিল। তারপর ডাকাত কি ভয়ে পালাইছে? ইউশি মিং কৌতূহলী হলো। ঝাং লং মাথা নাড়ল, না রে ভাই, ডাকাত তো কিছুই করেনি। ওই ছেলেটা বাতাসে খুশি মারতে মারতে ডাকাতের চুরির সামনে গিয়ে 32 বার স্ট্যাব খাইছিল। পরে ডাকাত নিজেই ওর এই পাগলামি দেখে দয়া করে চলে গেছে। আড়ালে দাঁড়িয়ে আপনি নিজের হাসি চাপতে পারছিলেন না। মিলিটারি ফিস্ট ফালতু কে বলল? 32 বার ছুরি খাওয়ার পরও ছেলেটা বেঁচে ছিল, তার মানে ফিস্ট ডিফেন্সের কাজ করেছে। আচ্ছা, এই ভিডিও ছেলেটার পিঠের দিকটা কেন যেন খুব চেনা চেনা লাগতেছে। ঝাং লং চোখ ছোট করে ভিডিওটা দেখতে দেখতে আপনার দিকে তাকালো। সুচিগুই আরো কাছে এসে চোখ কচকে আপনার কাপড়ের দিকে তাকালো, তারপর আপনার পিঠের ব্যাগের স্ক্র্যাচটা দেখলো। আরে, এটা তো গুচিংহান। দেখো, পিঠের দিকটা পুরো এক, কাপড় এক, ব্যাগের দাগটাও এক। ঝাং লং আর ইউ শিনমিং দ্রুত আপনার দিকে ছুটে এল। ওরে বাবারে, সিংহান, এটা আসলেই তুই? তুই এত বড় ওস্তাদ আর আমাদের কাছে লুকিয়ে রাখছিস। এখন দেখি কোথায় কনজারভেটরিতে আমাদের ডরমিটরির দিকে কে চোখ তুলে তাকায়। সুচিগুই উত্তেজিত হয়ে এখনই কলেজের ডন হওয়ার স্বপ্ন দেখতে লাগলো। হ্যাঁ, ভিডিওর ছেলেটা আমি। কিন্তু প্লিজ, তোরা এটা গোপন রাখিস, আপনি এসে বললেন। ঝাং লং আপনার দিকে তাকাতেই তার মুখটা একটু লাল হয়ে গেল। আপনার এই নতুন হ্যান্ডসাম চেহারার তীব্র পুরুষালী আকর্ষণ, চারুন, দেখে সে যেন কিছুটা ভরকে গেল। আচ্ছা বন্ধু, তুই কি বিউটি পার্লারে গিয়েছিলি? তোর গায়ের চামড়া এত ফর্সা কিভাবে হলো? একটু আগেও তো তুই রোদে পোড়া কালো ছিলি। আপনি দ্রুত বাথরুমের টিস্যু পেপারের দিকে ইশারা করে বানিয়ে বললেন, আরে ভাই, আর্মিতে তো আমাদের কঠিন অবস্থায় থাকতে হতো। সত্যি বলতে কি, কতদিন ঠিকমতো গোসল করিনি। এখন বাথরুমে গিয়ে গায়ের সব মরা চামড়া, ডেড স্কিন ঘষে ঘষে তুলে ফেলেছি, তাই হয়তো একটু ফর্সা লাগছে। তারা আর কথা বাড়াল না, কিন্তু আপনাকে ঘিরে ধরে আমির গল্প শোনার জন্য জেদ করতে লাগলো। আমি যদি বলি আমি একজন স্পেশাল ফোর্সের স্পেশাল সোলজার কিং ছিলাম, যে এক ঘুষিতে গাড়ি ভেঙে ফেলতে পারে, তোরা কি বিশ্বাস করবি? ধুর, তুই যদি সোলজার কিং হোস, তবে আমি আজ থেকে তোর বাপ। জান লং বাদি ধরল। সুচিগুই আর ইউ শিনমিং অবশ্য আপনার ফাইট দেখে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছিল। তারা দুজনের নাটকীয় ভঙ্গিতে আপনার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমাদের জীবন তো এতকাল ভেসে গেছে। আজ এক সোলজার কিংকে সামনে পেয়েছি। আপনি যদি কিছু মনে না করেন, আমরা আপনার সাথে রক্তের ভাই, সোয়ার্ন ব্রাদার্স হতে চাই। তোমাদের আর নাটক করতে হবে না। উঠ। আপনি হাসতে হাসতে বললেন। তারা কেউ ভিডিওর সেই মেয়েটির লিউরওয়ান কথা তুলল না। তারা ভাবল আপনি হয়তো ভালোবাসায় ছ্যাঁকা খেয়েছেন, তাই আপনাকে আর কষ্ট দিতে চাইল না। ঠিক তখনই ঝাংলংয়ের ফোনে উইচ্যাটের টুংটাং শব্দ হলো। সে মেসেজটা দেখেই উত্তেজিত হয়ে বলল, আরে, আমাদের কাউন্সিলর মিলিটারি ইউনিফর্ম নেওয়ার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুমে ডাকছে। সিংহান, তুই তো গ্রুপে নাই, জলদি কিউআর কোড স্ক্যান কর, তোকে অ্যাড করি। আপনি গ্রুপে জয়েন করলেন। গ্রুপের নাম তারা চিহ্ন হুহাই কনজারভেটরি অব মিউজিক 2023 চ্যাট গ্রুপ, তারা চিহ্ন। কাউন্সিলর সুশু গ্রুপে মেসেজ দিয়েছেন, তারা চিহ্ন মিউজিক ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টরা দ্রুত মাল্টিমিডিয়া ক্লাসরুমে এসে মিলিটারি ইউনিফর্ম সংগ্রহ করো। আগামী পরশু থেকে আমাদের অফিসিয়াল মিলিটারি ট্রেনিং শুরু হবে। আশা করি কেউ ফাঁকি দেবে না। কোনো মেডিকেল সার্টিফিকেট বা বাহানা চলবে না, অকারণে অনুপস্থিত থাকলে ক্রেডিট পয়েন্ট কাটা যাবে। তারা চিহ্ন। আপনি গ্রুপে রিপ্লাই দিলেন, তারা চিহ্ন, আমি কি ছুটি পেতে পারি? আমি তো কেবল ইউনিফর্ম নিতে এসেছি। এই ট্রেনিংয়ের যে ইন্সপেক্টর আসবে, সে নিজেই তো আমার স্টুডেন্ট ছিল। তারা চিহ্ন। অফিসে বসে সুশু যখন এই মেসেজটা দেখল, তার মুখের পানি প্রায় ছিটকে বের হয়ে যাওয়ার উপক্রম হলো। এই গুছিংহান ছেলেটা গ্রুপে এসব কি উল্টোপাল্টা বকছে? সুশু বিরক্ত হয়ে ভ্রুকুচকাল। সে নিজে এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এখানেই কাউন্সিলর হিসেবে জয়েন করেছে। এটাই তার প্রথম ব্যাচ, তাই সে গ্রুপে নিজেকে বেশ রাশভারী ও কঠোর প্রমাণ করার চেষ্টা করছিল। কিন্তু আপনার এক মেসেজে তার সেই গাম্ভীর্য ভেঙে যাওয়ার দশা হলো। সে টেবিল থেকে আপনার ফাইলটা বের করলো। ফাইলে আপনার ছবিটা দেখে সে মনে মনে একটু হাসো, বাহ, ছেলেটা তো দেখতে বেশ হ্যান্ডসাম। আর্মি থেকে রিটায়ার করেছে। কিন্তু দাঁড়াও, এই ছেলে 9 বছর বয়সে আর্মিতে যোগ দিল কিভাবে? সুশু চোখ কপালে উঠল। ফাইলে আপনার পদের নাম বা র্যাঙ্ক গোপন রাখা হয়েছিল, কিন্তু 9 বছর বয়সে আর্মিতে জয়েন করার তথ্য দেখেই সে স্তব্ধ হয়ে গেল। আমি যখন 9 বছর বয়সে প্রাইমারি স্কুলে পড়তাম, ও তখন আর্মিতে রাইফেল চালাতো। ছোকরা, তুমি তো আমার কৌতূহল বাড়িয়ে দিলে।
শুশুর মনে মনে আপনার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হতে লাগলো। 102 ডরমিটরির 4 জন যখন মাল্টিমিডিয়া ক্লাসরুমে ঢুকলো, আপনার সেই নতুন হ্যান্ডসাম চেহারা দেখে ক্লাসের সব মেয়েদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। ওয়াও, এই হ্যান্ডসাম ছেলেটা কি আমাদের ডিপার্টমেন্টের? আমি 3 পর্যন্ত গুনব, আমার এই ছেলের সব বায়োডাটা চাই। ওরে খোদা, ওকে দেখেই আমার প্রেম করতে ইচ্ছে করছে। আপনার 3 রুমমেট মেয়েদের এই উন্মাদনা দেখে আপনাকে মনে মনে হিংসে করতে লাগলো। কিন্তু আপনি সেদিকে কোনো পাত্তা না দিয়ে সরাসরি ডায়াসের দিকে এগিয়ে গেলেন, যেখানে শুশু খাতা দেখছিল। হ্যালো কাউন্সেলর, আমি গুছিনহান। আমার হাইট 185, জুতার সাইজ 42। আপনি মৃদু হাসলেন। শুশু মাথা তুলতেই আপনার সেই নিখুঁত চেহারা আর পুরুষালী চওড়া কাঁধ দেখে তার বুকটা যেন থক করে উঠল। ছবির চেয়ে সামনাসামনি আপনাকে অন্তত 1 লক্ষ গুণ বেশি হ্যান্ডসাম লাগছিল। সে নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, ও আচ্ছা, গুছিনহান। এই নাও তোমার ইউনিফর্ম। ধন্যবাদ। আপনি ইউনিফর্ম নিয়ে চলে যাচ্ছিলেন। দাঁড়াও, শুশু তাড়াহুড়ো করে আপনাকে ডাকলো, ক্লাসমেট গু, তুমি যেহেতু আর্মি থেকে এসেছো, তুমি কি আমাদের এই ক্লাসের মিলিটারি ট্রেনিং এর জন্য টেম্পোরারি মনিটর হতে চাও? ক্লাসরুমের মেয়েরা আবার আপনার দিকে তাকালো। বাহ, ওর নাম গুছিনহান, নামটাও কত সুন্দর। ওকে আমাদের মনিটর না বানিয়ে সরাসরি ইন্সপেক্টর বানিয়ে দেওয়া হোক না। ওর ট্রেনিং করালে আমি রোদের মধ্যেও দৌড়াতে রাজি। আপনি ঘুরে তাকালেন শুশুর দিকে। তার উচ্চতা প্রায় 1.7 মিটার, সিল্কি কালো চুল কাঁধের ওপর ছড়ানো, পরনে সাদা শার্ট আর নীল জিন্স, যা তার 25 বছর বয়সের সুগঠিত শরীরকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ক্লাসের কুচি মেয়েদের তুলনায় সে যেন এক পাকা মিষ্টি আঙুর। শুশু দেখল আপনি তার দিকে তাকিয়ে আছেন, তার একটু লজ্জা লাগলেও সে মনে মনে বেশ খুশি হলো। কি চিনহান, তুমি কি রাজি? দুঃখিত, আমি ইন্টারেস্টেড নই, এই বলে আপনি কোনো দ্বিধা না করে ঘুরে চলে গেলেন। পুরো মাল্টিমিডিয়া ক্লাসরুম স্তব্ধ হয়ে গেল। শুশুর মতো সুন্দরী সিনিয়র কাউন্সিলরের প্রস্তাব একটা ছেলে এভাবে মুখের ওপর প্রত্যাখ্যান করতে পারে, তা কেউ ভাবেনি। শুশু মনে মনে একটু দমে গেল, এই ছেলের পছন্দ কি অন্যরকম নাকি? কিন্তু ওর এই অ্যাটিটিউডটা দারুণ। জানলাম, আমি বাইরে দাঁড়িয়ে তোমাদের জন্য অপেক্ষা করছি। আপনি ডরমিটরির বন্ধুদের বলে দরজার দিকে এগিয়ে গেলেন। আর্মির একজন মেজরের কাছে একটা কলেজের ক্লাসের টেম্পোরারি মনিটর হওয়া মতেও আকর্ষণীয় কিছু নয়। আপনি যখন ক্লাসরুম থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই লিউ রুয়ান দরজার সামনে এসে হাজির হলো। যেন তারা চিহ্ন, শত্রুর সাথে মোলাকাত, চোখ চেনা প্রাঙ্গণে। তারা চিহ্ন লিউ রুয়ান ভাবতেই পারেনি আপনার সাথে এখানে দেখা হয়ে যাবে। সে মাত্র কয়েক ঘন্টা আগেই আপনাকে উইচ্যাটে ব্লক করেছে এবং আপনার 5 লাখ টাকা মেরে দেওয়ার ফোন দিয়েছে। কিন্তু পৃথিবীটা যে এত ছোট তা সে জানত না। কিন্তু যখন সে আপনার দিকে তাকালো, তার চোখ কপালে উঠল। না, গুলছিনহান এতটা হ্যান্ডসাম কিভাবে হয়ে গেল? কিন্তু হ্যান্ডসাম হলে কি হবে, ও তো সেই গরিব এতিমি রয়ে গেছে। জুনজি ভাইয়ার মতো টাকা কি ওর আছে? ভাবনা আসলেই সে আক্রমণাত্মক ভঙ্গিতে বলল, গুলছিনহান, তুমি আমাকে তাড়া করে এত দূর চলে এসেছ। তুমি কতটা বিরক্তিকর জানো? ক্লাসের বাকি ছাত্ররা লিউ রুয়ানের কথা শুনে ফিসফিস করতে লাগলো। আরে, এই মেয়েটাই কি তাহলে ওই ভিডিওর নায়িকা? আর আমাদের সিনহান ভাই কি তাহলে সেই হিরো যে সিকিউরিটি পিটিয়েছে? ওরে বাবা, এটা তো ব্রেক আপের পরের লাভ স্টোরি মনে হচ্ছে। আপনার চোখ শীতল হয়ে এল, আপনার শরীর থেকে এক মৃদু খুনের আভাস, কিলিং ইন্টেন্ট ছড়িয়ে পড়ল, যা দেখে লিউ রুয়ান অবচেতনেই একটু ঢুকিল। কি গায়ে লাগছে? তুমি এখান থেকে বিদায় হও, তা না হলে আমি পুলিশ ডাকবো। তুমি কয়েকটা সিকিউরিটি পিটিয়েছো বলে কি ভাবছো পুলিশের সামনেও পার পেয়ে যাবা? আমি কেন যাব? তোর ওই জুনজি ভাই কি তোকে বলেনি যে আমিও হয় কনজারভেটরির একজন স্টুডেন্ট? মিথ্যে কথা, তুমি একটা সাধারণ এতিম সৈন্য, তুমি এই নামি মিউজিক কলেজে পড়ার যোগ্যই নও। লিউ রোয়ান বিশ্বাস করতে চাইল না। আমি সাক্ষী দিচ্ছি, ও আসলেই এই বছরের মিউজিক ডিপার্টমেন্টের নতুন স্টুডেন্ট। শুশু এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে মজা দেখছিল, কিন্তু আপনাকে এভাবে অপমানিত হতে দেখে সে আর থাকতে পারল না। লিউ রোয়ান যখন কাউন্সিলের মুখ থেকে এই কথা শুনল, সে পুরো স্তব্ধ হয়ে গেল। কি, এখনো বিশ্বাস হচ্ছে না? আমি তোর জন্য আর্মির অত বড় ভবিষ্যৎ ছেড়ে এই কলেজে এলাম, আর তুই অন্যের সাথে ফুর্তি করছিস? আমি চাইলে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতাম, কিন্তু কেবল তোর টানে এখানে এলাম। টাকা কি তোর কাছে এতটাই গুরুত্বপূর্ণ? আপনি এক আত্মিক প্রশ্ন ছুড়ে দিলেন। আমি জানি না তুমি কি বলছো। জুনজির সাথে আমার পবিত্র ভালোবাসা, ওর টাকার জন্য আমি ওর সাথে নেই। ভালোবাসা? ওর চেহারা দেখেছিস? নাকি ওর ওই 1.5 মিটারের কম উচ্চতা দেখে প্রেম জেগেছে? আপনার চোখ লাল হয়ে উঠল। লিউ রোয়ান দেখল এই কথাগুলো যদি চাং জুনজির কানে যায় তবে তার কপাল পুড়বে। তাই সে এখনই আপনার সাথে সম্পর্ক চিরতরে শেষ করার সিদ্ধান্ত নিল। সে হাতের তরমুজ ফেলে সামনের তিল কুড়াতে রাজি নয়। গুছিনহান, আমি সবার সামনে বলছি, তুমি একটা এতিম গরিব ছেলে, তুমি এখন আর আমার যোগ্য নও। আমাদের মধ্যে যা ছিল সব শেষ, তুমি এখান থেকে দূর হও। আমি তোর যোগ্য নই। হা হা হা। আপনি অট্টহাসিতে ফেটে পড়লেন। আপনার হাসি যত বাঁচছিল, ক্লাসের লোকজন ভাবছিল আপনি হয়তো মানসিক আঘাত সইতে না পেরে পাগল হয়ে গেছেন। শুশুর মনে আপনার জন্য এক গভীর সহানুভূতি জেগে উঠল। আপনার 3 রুমমেট হাত মুঠো করে এগিয়ে এল মারামারির জন্য। লিউ রুয়ান, তুই আসলেই একটা করবেন। আপনি হাসি থামিয়ে এক শীতল কণ্ঠে বললেন, তোর মতো একটা মেয়ের অহংকার আমি 1 মিনিটে গুড়িয়ে দিতে পারি। তুই যখন অন্য কোথাও ভালো বর পেয়ে গেছিস, আমি আর তোর পেছনে ভিক্ষা করতে যাব না।
কিন্তু উইচ্যাটে তোকে যা বলেছিলাম, তারা চিহ্ন আমার ওই 5 লাখ টাকা এখনই ফেরত দে। তারা চিহ্ন আর মনে রাখিস, তুই আমাকে রিজেক্ট করিসনি, তোকে আমি লাথি মেরে বের করে দিয়েছি। লিউ রোয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সবার সামনে এই 500,000 টাকার কথা ফাঁস হয়ে যাওয়ায় সে রাগে কাঁপতে লাগলো। তুমি বানিয়ে বলছো? প্রমাণ কি? আপনি পকেট থেকে আপনার পুরনো স্মার্টফোনটি বের করে উঁচিয়ে ধরলেন। প্রমাণ চাস? আমাদের ব্যাংকের সব ট্রান্সফার স্ক্রিনশট দেখাবো সবাইকে। আমার কাছে এখন এত টাকা নেই। লিউ রোয়ান দাঁত কিরমির করে বলল। তাহলে তুই চাস যে তোর এই নোংরা রূপ পুরো কলেজের ফোরামে ছড়িয়ে পড়ুক? আপনি চোখ টিপে হাসলেন। লিউ রোয়ান দেখল অবস্থা বেগতিক। সে তখনই তার ফোনের বিভিন্ন অনলাইন লোন অ্যাপ, যেমন হাবেই থেকে তড়িঘড়ি করে 3 লাখ টাকা লোন নিল এবং নিজের জমানো 2 লাখ টাকা মিলিয়ে মোট 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। কয়েক মিনিট পর আপনার ফোনে মেসেজ এল, তারা চিহ্ন আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা হয়েছে। বর্তমান ব্যালেন্স 5,52,000 টাকা। তারা চিহ্ন গুডসিংহান, আজ থেকে আমাদের সমস্ত হিসাব চুকে গেল। ভবিষ্যতে আমার সামনে আসবি না। লিউ রোয়ান হাই হিল জুতো মোচামুচে চলে যেতে চাইল। দাঁড়াও, আমি কি তোকে যেতে বলেছি? আপনি হঠাৎ চিৎকার করে উঠলেন। জাং লং ইশারা বুঝেই দরজার সামনে গিয়ে নিজের চওড়া হাত দিয়ে লিউ রোয়ানের পথ আটকে দাঁড়ালো। গুডসিংহান, এর মানে কি? আমি তো তোমার সব টাকা ফেরত দিয়েছি, আবার কেন আটকাচ্ছ? তুমি কি সুদের টাকাও চাও? তুমি একটা ছোট লোক। লিউ রোয়ান পা দাপিয়ে জাং লংয়ের হাত সরানোর চেষ্টা করল। আমি ছোট লোক? আপনি লিউ রোয়ানের দিকে আঙুল তুলে বললেন, তুই যখন বললি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তবে আমার টাকায় কেনার জিনিস তুই কেন ব্যবহার করবি? তোর গায়ে যে চ্যানেল কোটটা আছে, ওটা গত মাসে আমি কিনে দিয়েছিলাম। আর পায়ে যে এলভি ব্র্যান্ডের জুতো জোড়া আছে, ওটাও আমার টাকায় কেনা। ওগুলো খুলে রেখে তারপর যা। এখন মনে করে আপনার নিজেরই আফসোস হচ্ছিল যে 1 বছর সম্পর্কে থাকার সময় আপনি তাকে দামি দামি ব্র্যান্ডের জিনিস উপহার দিয়েছেন, আর সে আপনাকে এক জোড়া আন্ডারওয়্যারও কিনে দেয়নি। লিউ রোয়ানের বুক রাগে ওঠানামা করছিল। তার চোখে যদি লেজার থাকতো, তবে এতক্ষণে আপনি ভস্ম হয়ে যেতেন। সে ক্লাসের মেয়েদের দিকে তাকে সহানুভূতির জন্য বলল, মেয়েরা, তোমরা দেখছো এই ছোটটা কি করছে? ব্রেক আপের পর উপহার ফেরত চাইছে। এরকম ছেলের সাথে কখনো প্রেম করো না। ক্লাসের কিছু মেয়ে ফেয়ারিস লিউ রোয়ানের পক্ষে কথা বলতে লাগলো। হ্যাঁ চিংহান, ব্রেক আপ যখন হয়ে গেছে, একটু ভদ্রতা বজায় রাখো। মেয়েটা তো সব টাকা ফেরত দিয়েছে, সামান্য জামার জুতার জন্য এত কেন করছো? ঠিক তখনই যে মেয়েটিকে শুশু ভিডিও ডিলিট করতে বলেছিল, সে আর থাকতে না পেরে বলে উঠল, তোমরা সবাই লিউ রোয়ানের চাটুকারিতা বন্ধ করো। সে যদি গুডসিংহানের টাকা নিয়ে অন্য ছেলের সাথে ফুটি করতে পারে, তবে জামার জুতো ফেরত দিতে সমস্যা কোথায়? আমি হলে তো লজ্জায় আগেই দিয়ে দিতাম। আর সিংহানের মতো বয়ফ্রেন্ড থাকলে আমি কোনোদিন ব্রেক আপই করতাম না। মুহূর্তের মধ্যে ক্লাসরুম 2 দলে বিভক্ত হয়ে গেল। লিউ রোয়ান তার কোটের দাম উঁচিয়ে বলল, এই কোটের দাম 27,800 টাকা আর জুতোর দাম 19,800 টাকা। মোট প্রায় 50,000 টাকা। তোর এই গরিবের ওটা নেওয়ার ওকাত আছে? আপনি কোনো কথা না বলে কেবল হাসলেন। জাং লং, ইউশিনমিং আর সুচিকুও হাসতে লাগলো। লিউ রোয়ান রাগের মাথায় তার শ্যানেল কোটটা গা থেকে খুলে মেঝেতে আছড়ে ফেলল, এই নাও, দিয়ে দিলাম। আর জুতো দিচ্ছি। এই বলে সে তার এলভি জুতো জোড়াও পা থেকে খুলে ছুঁড়ে মারল। মেঝেতে লাফালাফি করিস না, টাইলস ভেঙে গেলে তোকে জরিমানা দিতে হবে। আপনি উপহাস করলেন। আমার জিনিস আমি যা খুশি করব। লিউ রোয়ান মেঝে থেকে কোটটা তুলে 2 হাত দিয়ে টেনে ফার করে 2 টুকরো করে দিল এবং জুতো জোড়া তুলে সরাসরি ক্লাসরুমের ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিল। যে জিনিস তোর মতো আবর্জনা ব্যবহার করবে, ওটা ময়লার ঝুড়িতেই মানায়। লিউ রোয়ানের চোখ তখন কান্নায় লাল হয়ে গেছে। তার এক বান্ধবী তাকে এক জোড়া এক্সট্রা জুতো এনে দিলে সে ওটা পরে নিজের বান্ধবীদের নিয়ে তাড়াহুড়ো করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। বাইরে এসেই সে ঝাং জুনজিকে ফোন করলো। বেশ কয়েকবার রিং হওয়ার পর ঝাং জুনজি ফোন ধরল। তার গলার আওয়াজ কিছুটা হাঁপানির মতো শোনাচ্ছে। কি হয়েছে রুয়ান, তুমি ফোন ধরতে এত দেরি করলে কেন? আর অমন হাঁপাচ্ছ কেন? লিউ রুয়ান জিজ্ঞেস করলো। আরে, আমি একটু এক্সারসাইজ ব্যায়াম করছিলাম। ঝাং জুনজি আমতা আমতা করলো। আসলে সে হিলটন হোটেলের সুইটে অন্য এক মেয়ের সাথে শারীরিক ব্যায়াম করছিল, কিন্তু লিউ রুয়ান তা বুঝতে পারল না। সে ক্লাসরুমে আপনার হাতে কিভাবে অপমানিত হয়েছে তা পুরো বানিয়ে বানিয়ে উল্টো আপনাকে ভিলেন বানিয়ে জুনজিকে বলল। কি, ওই কুত্তার বাচ্চা তোর গায়ে হাত দিচ্ছে? 500,000 টাকার কথা বাদ দে, আমি ওই গুছিনহানকে জ্যান্ত কবর দেব। তুই চিন্তা করিস না, আমার বাবার ক্ষমতা তুই জানিস। আমি এক্সারসাইজ শেষ করে তোকে ফোন দিচ্ছি। ফোন কেটে যাওয়ার পর লিউ রুয়ান এক পৈশাচিক হাসি হাসো। গুছিনহান, তুই কয়েকটা সিকিউরিটি পিটিয়ে নিজেকে ডন ভাবছিস। জুনজির বাবা এই কলেজের ভাইস প্রিন্সিপাল, আর ওর মামুহাইয়ের বিজনেস মহলের এক প্রভাবশালী নারী। তুই এবার সোজাসুজি যমরাজের ঘরে যাবি। এদিকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে 5 লাখ টাকা আর উপহার ফেরত পাওয়ার পর আপনার মনের ভেতরের সমস্ত মেঘ কেটে গেল। ঠিক তখনই এক সুন্দরী মেয়ে, যে নিজেকে বেশ মডার্ন ভাবছিল, আপনার দিকে এগিয়ে এসে বলল, গুছিনহান, তুমি তো এখন সিঙ্গেল, তাই না? আমার সাথে একটু পার্সোনালি ডেটে যাবা? আপনি তার দিকে তাকিয়ে শীতল গলায় বললেন, দুঃখিত, আমি ইন্টারেস্টেড নই। মেয়েটি রেগে গিয়ে বলল, ধুর, আজ তো একটা গেও ভূত রোমাঞ্চ বোঝে না। এই বলে সে চলে গেল।
তখনই ক্লাসরুমের এক কোণ থেকে সেই মেয়েটি এগিয়ে এল, যে এতক্ষণ আপনার পক্ষে কথা বলছিল। তারা চিহ্ন বাইনিং। তারা চিহ্ন সে তার ফোনটা এগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, গুড সিনহান, আমরা কি উইচ্যাটে ফ্রেন্ড হতে পারি? আপনি বাইনিংয়ের দিকে তাকালেন। মেয়েটার উচ্চতা প্রায় 1.7 মিটার, মাথায় সুন্দর খোপা করা, পরনে সাদা টাইট ফিটিং ড্রেস। তার চেহারা আর ফিগার সহজেই 90 এর ওপরে নম্বর পাওয়ার যোগ্য। লিউ রোয়ানের চেয়ে সে অনেক গুণ বেশি সুন্দরী ও মার্জিত। অবশ্যই, আপনি ফোন বের করে তার উইচ্যাট আইডি অ্যাড করলেন। তার উইচ্যাটের নাম ছিল তারা চিহ্ন, একটি সাধারণ মেয়ে যে ধনেপাতা পছন্দ করে না, তারা চিহ্ন। আপনাকে বাইনিংয়ের সাথে চ্যাট করতে দেখে চাংলামের বুক হিংসায় ফেটে যাচ্ছিল। ওপাশে কাউন্সেলর শুশু নিজের ওড়নাটা মুছে ধরল মনে মনে, ও তো আমার স্টুডেন্ট, আমি কেন হিংসা করছি? এরপর আরো অনেক মেয়ে আপনার উইচ্যাট আইডি নিতে এলে আপনি বন্ধুত্বের কোটাপূর্ণ বলে নিজের 3 রুমমেটকে নিয়ে দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে এলেন। ওরে ভাই সিনহান, আজ তো তুই ফাটিয়ে দিয়েছিস। প্রাক্তনের টাকায় আজ রাতে এক রাজকীয় পার্টি দেওয়া উচিত। জান লং আপনার কাঁধে হাত দিয়ে বলল, হ্যাঁ সিনহান, লিউ রোয়ানের মতো বিষাক্ত মেয়ের থেকে মুক্তি পেয়েছিস, এখন বাইনিংয়ের সাথে নতুন জীবন শুরু কর। ইউশি মিন বলল, আপনার মানসিকতাও এখন বদলে গেছে। আপনি আর কোনো ফালতু মেয়ের পেছনে ঘুরবেন না, কিন্তু যারা আপনার যোগ্য তাদের নিজের মনের ঘরে জায়গা দেবেন। ঠিক আছে, আজ রাতে পার্টি আমার পক্ষ থেকে। চলো, হটপট খেতে চাই। আপনি চিৎকার করে বললেন। আপনারা 4 জন, ওল্ডজন হটপট রেস্তোরাঁয় পৌঁছালেন। আপনি মেনু কার্ডটা ঝাংলংয়ের দিকে ছুড়ে দিতেই সে ওয়েটারকে ডেকে বলল, ভাই, এই মেনুর সব আইটেম এক এক করে নিয়ে আসেন। আপনি তাড়াহুড়ো করে মেনুটা কেড়ে নিয়ে বললেন, ওর মাথায় একটু ছিট আছে, ওর কথা শুনবেন না। 4 জনের স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যে টেবিলে গরম গরম খাবার সাজিয়ে দেওয়া হলো। আপনি এক বক্স বিয়ার অর্ডার করলেন এবং গ্লাস উঁচিয়ে বললেন, আমাদের 4 ভাইয়ের বন্ধুত্বের নামে, চিয়ার্স। ঠিক তখনই রেস্তোরাঁর দরজায় বুটের শব্দ শোনা গেল। কয়েকজন পুলিশ অফিসার ইউনিফর্ম পরা অবস্থায় ভেতরে ঢুকলেন। তারা পুরো রেস্তোরাঁ পরখ করে সরাসরি আপনার টেবিলের দিকে এগিয়ে আসতে লাগলেন। আপনার সামরিক ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল, এরা ভালো উদ্দেশ্যে আসেনি। নিশ্চিত ঝাং জুনজি তার বাবার প্রভাব খাটিয়ে এদের পাঠিয়েছে। আপনি দ্রুত পকেট থেকে একটা চিরকুটে সান জংশনের দেওয়া নম্বরটা লিখে ঝাংলংয়ের হাতে গুজে দিলেন। ঝাংলং, এই নম্বরটা রাখো। আমি যদি আধা ঘন্টার মধ্যে ফিরে না আসি, এই নম্বরে ফোন করে আমার নাম বলবা। কি বলছিস সিনহান, এরা কারা? ঝাংলং ফরকে গেল। সুচিকুইও পুলিশ দেখে বুঝেছিল যে ঝাং জুনজির লোক এসেছে। সে ঝাংলংকে বলল, লং ভাই, কথা না বাড়িয়ে জলদি নম্বরটা ফোনে সেভ করো। পুলিশ অফিসাররা আপনার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। তুমি গু সিনহান, তাই না? তোমার বিরুদ্ধে মানুষকে মারধর ও গুরুতর জখম করার অভিযোগ আছে। আমাদের সাথে থানায় চলো। প্রধান পুলিশ অফিসার তার আইডি কার্ড দেখালেন। নাম, তারা চিহ্ন ইউয়ান, তিয়ানুশুইলু পুলিশ স্টেশনের 3rd লেভেল অফিসার, চিফ। আপনি দাঁতে টুথপিক খোঁচাতে খোঁচাতে অত্যন্ত শান্ত গলায় বললেন, অফিসার আমি কাকে মেরেছি তা কি আপনার জানা আছে? থানায় চল, ওখানেই সব জানতে পারবি। হেঁকে ধরে গাড়িতে তোলো, ইউয়ান নির্দেশ দিলেন। পেছনে থেকে 2 জন পুলিশ কনস্টেবল আপনার হাত ধরতে এল, কিন্তু আপনি নিজের জায়গায় লোহার মতো স্থির হয়ে রইলেন। তারা আপনার এক চুলও নড়াতে পারল না। ওহ, জুডো প্র্যাকটিস করা আছে বুঝি? ইউয়ান চোখ গরম করে কোমর থেকে তার সার্ভিস রিভলভার বের করে সরাসরি আপনার কপালে ঠেকালেন। বেশি বাড়াবাড়ি করিস না ছোকরা, তা না হলে এই মাথার খুলি উড়ে যাবে। ইউয়ান আসলে রেস্তোরাঁর মেয়েদের সামনে নিজেকে হিরো প্রমাণ করার জন্য এবং আপনাকে ভয় দেখানোর জন্য এই কাজ করেছিলেন। চিফু, আপনি কি জানেন আমার কপালে বন্দুক ঠেকালে তার পরিণতি কি হয়? আপনি মুচকি হাসলেন। কি পরিণতি হয় শুনি? যে লোকটা বন্দুক ঠেকিয়েছিল, তার মাথার মগজ এই টেবিলের শুয়োরের মগজের মতো সাদা হয়ে বাইরে ছিটকে পড়েছিল। আমি এক খুশিতে তার মাথা ঘুরিয়ে দিয়েছিলাম। আপনি চপস্টিক দিয়ে টেবিলের খাবারের দিকে ইশারা করলেন। আপনার এই খুনে কণ্ঠস্বর শুনে ইউয়ানের পেছনের এক তরুণ পুলিশ কনস্টেবল ভয়ে 2 পা পিছিয়ে গেল। ইউয়ান রেগে গিয়ে তাকে ধমকাল, ভয় পাচ্ছিস কেন? দেখছিস নাও চাপা মারছে। ও কি নিজেকে সুপারম্যান ভাবে নাকি? আপনি ঝাংলংকে ইশারা করে উঠে দাঁড়ালেন। ঠিক আছে চিফু, আমার ভাইরা যেহেতু এখানে খাচ্ছে, ওদের শান্তিতে খেতে দিন। আমি আপনাদের সাথে যেতে রাজি। ইউয়ান হাসো, ভালো ছেলের মতো চল, থানায় গিয়ে তোর এই খুনের গল্পের হিসাব নেব। সে আপনার হাতে হ্যান্ডকাফ পরানোর নির্দেশ দিল। আপনি শান্তভাবে হাত জোড়া বাড়িয়ে দিলেন এবং ইউয়ানের কানে কানে বললেন, চিফু, এই হ্যান্ডকাফ পরানোর পরিণতি কিন্তু আপনার চাকরি দিয়েও শোধ হবে না। হা হা হা, তুই মনে হয় বেশি অনলাইন উপন্যাস পড়িস। থানায় চল, তোর সব বুথ ছাড়াচ্ছি। সেই তরুণ কনস্টেবলটি আপনার হাতে হ্যান্ডকাফ পরানোর সময় ফিসফিস করে বলল, দুঃখিত ভাই, আমি জাস্ট ডিউটি করছি। আপনি তাকে দেখে একটু হাসলেন এবং তার নেমপ্লেটটা মনে রাখলেন। রেস্তোরাঁর বাকি স্টুডেন্টদের করা ভিডিওগুলো পুলিশ জোর করে ডিলিট করিয়ে আপনাকে গাড়িতে তুলল। ঝাংলং আর বাকি 2 জন তখনই খাবারের বিল মিটিয়ে একটা ট্যাক্সি নিয়ে পুলিশ ভ্যানের পিছু নিল। পুলিশ ভ্যানের ভেতরে ইউয়ান আপনার পাশে বসেছিল। আমি আমার জীবনে তোর মতো বাচাল আর বাস্টার্ড দেখিনি। এই বলে সে আপনার পেটের সপাটে এক ঘুষি বসিয়ে দিল। কিন্তু ঘুষি মারার পর আপনার কোনো পরিবর্তন হলো না, আপনি আগের মতোই হাসছিলেন। উল্টো ইউয়ানের মনে হলো সে এক নিরেট লোহার প্লেটে ঘুষি মেরেছে। তার নিজের হাতের হাড় মটমট করে উঠল ব্যথায়। এই ছেলের পেটের আবশ এত শক্ত কিভাবে? চিফু, আইন নিজের হাতে নেবেন না।
এটা কিন্তু আপনি আমাকে প্রথম আঘাত করলেন, আপনি মনে করিয়ে দিলেন। চোখ। ইউয়ান নিজের হাতের ব্যথা চেপে চোখ বন্ধ করে রইল। ভ্যানটি দ্রুত তিয়ানুশুইলু পুলিশ স্টেশনে পৌঁছালো। গাড়ি থেকে নামার সময় ইউয়ান আপনাকে পেছনে থেকে একটা লাথি মারতে চাইল, কিন্তু আপনি অবলীলায় এক পা বাড়িয়ে দেওয়ায় তার লাথি শূন্যে মিলিয়ে গেল। নিজের গতির ভারসাম্য সামলাতে না পেরে ইউয়ানের পায়ের প্যান্টের মাঝখান থেকে মর শব্দে ছিঁড়ে গেল এবং তার ভেতরের লাল আন্ডারওয়্যারটা সবার সামনে বেরিয়ে পড়ল। ওহ চিফু, এই বছরটা কি আপনার রাশির জন্য একটু খারাপ যাচ্ছে? আপনি হেসে উঠলেন। আশেপাশের কনস্টেবলরা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছিল। ইউয়ানের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে নিজের ছেঁড়া প্যান্ট হাত দিয়ে ঢাকতে ঢাকতে চিৎকার করলো, হা করে দেখছিস কি? একে ইন্টারোগেশন রুমে নিয়ে চল। আমি প্যান্ট চেঞ্জ করে এসে ওর চামড়া তুলব। সেই তরুণ পুলিশ কনস্টেবলটি আপনাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলল, ভাই, তুমি কার সাথে ঝামেলা করেছ? আমাদের চিফ সাধারণত ছোটখাটো কেসে মাথা ঘামায় না। আর আমি কলেজের সিসিটিভি ফুটেজ দেখেছি, দোষ কিন্তু ওই চাং জুনজিরি ছিল। কিন্তু ওর বাবা তো কলেজের ভাইস প্রিন্সিপাল। ধন্যবাদ ভাই। আমার নাম গুছিনহান। তোমার নাম কি? আমার নাম তারা চিহ্ন সাউলেই তারা চিহ্ন। আমি এখানকার ডেপুটি চিফ। তরুণ পুলিশটি বিনীতভাবে বলল, ভেতরে গিয়ে যদি কেউ তোমাকে মারতে আসে, আমার নাম বলো। আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। আপনাকে ইন্টারোগেশন চেয়ারে বসিয়ে লক করে দেওয়া হলো। আপনি হাত পা একটু নাড়িয়ে বুঝলেন, আপনার বর্তমান শারীরিক শক্তি দিয়ে এই লোহার চেয়ার আর হ্যান্ডকাফ 1 সেকেন্ডে ভেঙে ফেলা সম্ভব। কিছুক্ষণ পর ইউয়ান নতুন একটা প্যান্ট পরে রুমে ঢুকলো। তার হাতে একটা মোটা রবারের লাঠি। সে শাওলেইকে বলল, তুই বাইরে যা, আর এই রুমের সিসিটিভি আর ভয়েস রেকর্ডার বন্ধ কর। আমি এই ছেলের সাথে একটু পার্সোনালি ইন্টারোগেশন করব। শাওলেই একটু ইতস্তত করে বলল, চিফ, ও তো মাত্র 19 বছরের একটা স্টুডেন্ট, ওর ওপর 3rd ডিগ্রি ব্যবহার করা কি ঠিক হবে? আমি এই থানার চিফ নাকি তুই? যা বলছি কর, তা না হলে তোর চাকরি থাকবে না। ইউয়ান গর্জে উঠল। শাওলেই নিরুপায় হয়ে আপনার দিকে এক সহানুভূতিশীল দৃষ্টি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল এবং ক্যামেরা অফ করে দিল। ইউয়ান এক পৈশাচিক হাসি দিয়ে আপনার দিকে এগিয়ে এল। ছোকরা, তুই নাকি আর্মিতে ছিলি? তোকে আজ আমি দেখাবো আসল 3rd ডিগ্রি কাকে বলে। এই বলে সে রবারের লাঠি দিয়ে আপনার ঘাড়ের সপাটে আঘাত করলো। তারা চিহ্ন ঠাস। তারা চিহ্ন, কিন্তু আপনার কোনো পরিবর্তন হলো না। আপনি জিনের পরিবর্তনের কারণে এখন এতটাই শক্তিশালী যে এই আঘাত আপনার কাছে মশার কামের মতো লাগছিল। তুই কি স্বীকার করছিস যে তুই চাং জুনজিকে মেরেছিস? আমি সেলফ ডিফেন্স করেছি, ওরাই আগে হাত তুলেছিল। আপনি শান্তভাবে বললেন। শালা, মুখ সামলে কথা বল। ইউয়ান এবার রেগে গিয়ে লাঠিটা সরাসরি আপনার মুখের দিকে তাক করে মারতে গেল। আপনার হ্যান্ডসাম মুখের লাঠির আঘাত লাগলেই কলেজের সুন্দরীদের সামনে আপনার ইমেজ নষ্ট হতে পারে। তাই আর দেরি না করে আপনি হাতের এক ছক্কায় লোহার হ্যান্ডকাফটি মট করে ভেঙে ফেললেন এবং শূন্যই ইউয়ানের লাঠিটা খপ করে ধরে ফেললেন। ইউয়ানের চোখ কপালে উঠল। আপনি তার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে তা দিয়ে ইউয়ানের গালে এক সপাটে চড় মারলেন। তারা চিহ্ন পাক। তারা চিহ্ন চড়ের চোটে ইউয়ানের একটা দাঁত রক্তসহ ছিটকে মেঝেতে পড়ে গেল। তুই হ্যান্ডকাফ ভাঙলি কিভাবে? তুই তো একটা রাক্ষস। ইউয়ান ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিল। আপনি ইন্টারোগেশন চেয়ারটা এক ধাক্কায় ভেঙে উঠে দাঁড়ালেন এবং ইউয়ানের বুকের মাঝখানে এক লাথি বসালেন। সে ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল এবং ব্যথায় ককিয়ে উঠল। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার প্যান্ট বেয়ে তরল পদার্থ মেঝেতে গড়িয়ে পড়ল। সে ভয়ে প্রস্রাব করে দিয়েছে। আমি তো মাত্র আমার 1% শক্তি ব্যবহার করলাম চিফু, এখন আসল খেলা দেখাবো। আপনি খাড় মকমক করে এগিয়ে গেলেন। মাফ করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি চাং জুনজির কথায় এই কাজ করেছি। ইউয়ান কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই ইন্টারোগেশন রুমের দরজাটা এক জোরালো লাথিতে ভেঙে ভেতরে ঢুকলেন এক মধ্যবয়সী পুলিশ অফিসার, যার কাঁধের স্টার দেখে স্পষ্ট বোঝা যায় তিনি অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা। তারা চিহ্ন কিয়ানমেং, হুহাই সিটি পুলিশ ব্যুরো ডেপুটি ডিরেক্টর, ডেপুটি চিফ অফ ব্রাঞ্চ। তার পেছনে শাওলেই আর আপনার 3 রুমমেট দাঁড়িয়ে ছিল। জাং লং বাইরে থেকে চিফ কিয়ানমেংকে ফোন করে আপনার নাম বলাতেই তিনি সমস্ত মিটিং ফেলে এখানে ছুটে এসেছিলেন। ইউয়ান মেঝেতে পড়ে প্যান্ট ভিজিয়ে কাঁদছে দেখে কিয়ানমেং রেগে আগুন হয়ে গেলেন। ইউয়ান, তোর এত বড় সাহস যে তুই থানায় বসে 3rd ডিগ্রি ব্যবহার করিস? ইউয়ান কাঁদতে কাঁদতে বলল, ডিরেক্টর কিয়ান, ও আমাকে মেরেছে। ও হ্যান্ডকাফ ভেঙে ফেলেছে। কিয়ানমেং শাওলেইয়ের দিকে তাকিয়ে বললেন, শাওলেই, এই রুমের সিসিটিভি ফুটেজ কোথায়? চিফু নিজেই ক্যামেরা বন্ধ করতে বলেছিলেন। শাওলেই কোনো দ্বিধা না করে সত্য কথা বলে দিল। খুব ভালো। ইউয়ানকে এখনই অ্যারেস্ট করো এবং ওর সমস্ত দুর্নীতির ফাইল জুডিশিয়াল কমিটির কাছে পাঠাও। আর আজ থেকে শাওলেই, তুমি এই তিয়ানুশুইলু থানার নতুন চিফ। কিয়ানমেং নির্দেশ দিলেন। শাওলেই তো খুশিতে আত্মহারা। সে আপনাকে এক গভীর কৃতজ্ঞতার দৃষ্টি দিল। ইউয়ানকে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে দেওয়ার পর রুমে কেবল আপনি আর কিয়ানমেং রইলেন। ওল্ড ব্রিগেডিয়ার, আমি ভাবতেও পারিনি আপনার সাথে এখানে দেখা হবে। আপনি স্যালুট দিয়ে বললেন। কিয়ানমেং একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গুছিনহান, তুই আর্মিতে থাকাকালীন আমাদের গর্ব ছিলি। সান ডংশন যখন আমাকে কাল ফোন করে বলল তুই রিটায়ার করে এই মিউজিক কলেজে ভর্তি হয়েছিস, আমার নিজেরই বিশ্বাস হয়নি। তুই তো আর্মির জন্য জন্মেছিলি, কেন ছাড়লি? চিফ, কিছু ব্যক্তিগত আফসোস ছিল, যা আমি প্রকাশ করতে পারবো না।
তবে আজ আপনি না এলে এই থানার সবাইকে হাসপাতালের আইসিইউতে পাঠাতে হতো। আপনি মুচকি হাসলেন। ঠিক আছে, তুই এখন কি করতে চাস? ঝাং জুনজিকে তো শাওলেই অলরেডি অ্যারেস্ট করে এনেছে। কিয়ান মিং জিজ্ঞেস করলেন। ও যেহেতু ক্ষমতার জোর দেখিয়েছে, আমি ওকে আইনের জোর দেখাবো। আপনার চোখে এক শীতল চাতুর্য ফুটে উঠল। কিয়ান মেন হাসলেন, বুঝতে পেরেছি। বাকিটা আমি দেখছি। তিয়ানুশুইলু থানার বিশেষ লোকাপে ঝাং জুনজিকে আটকে রাখা হয়েছিল। সে তখনও ভাবছিল উইওয়ান আপনাকে ভেতরে পিটিয়ে তক্তা বানাচ্ছে। ঠিক তখনই লোকাপের দরজা খুলে শাওলেই আপনাকে নিয়ে ভেতরে ঢুকলো। কি রে গুছিনহান, উইওয়ান তোকে ছেড়ে দিল নাকি ভালোই ধোলাই খাইছিস? ঝাং জুনজি উঁচিয়ে বলল। ঝাং বাবু, উইওয়ান তো এখন নিজেই হাজতে। আর তোর জন্য একটা বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করছে। আপনি শাওলেইকে ইশারা করলেন। শাওলেই ঝাং জুনজিকে বলল, ঝাং জুনজি, তুমি ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে একজন সাধারণ নাগরিককে হেনস্থা করার অপরাধে গ্রেফতার হয়েছ। তোমার মা বাবাকে ফোন করো। ঝাং জুনজি এবার ভয়ে পেয়ে গেল। সে তাড়াহুড়ো করে তার বাবাকে ফোন করলো। বাবা, আমাকে তিয়ানুশুইলু থানায় পুলিশ আটকে রেখেছে, জলদি বাঁচাও। শাওলেই ফোনটা কেড়ে নিয়ে কেটে দিল। ঝাং জুনজি আবার অহংকার করে বলল, আমার বাবা ভাইস প্রিন্সিপাল, আর আমার মা হয় বড় বিজনেসম্যান। তোমরা আমার কিচ্ছু করতে পারবা না। আপনি কিয়ান মেংয়ের অফিসে গিয়ে বসলেন। কিছুক্ষণের মধ্যেই অফিসের দরজা খুলে ভেতরে ঢুকলেন ঝাং জুনজির বাবা তারা চিহ্ন ঝাং ইউদে তারা চিহ্ন কলেজের ভাইস প্রিন্সিপাল, এবং তার মা তারা চিহ্ন সান শিউমি তারা চিহ্ন সোনার গয়নায় মোড়ানো এক অহংকারী মহিলা। ডিরেক্টর কিয়ান, আমার ছেলের কি অপরাধ যে ওকে আটকে রেখেছেন? ঝাং ইউদে ঘরে ঢুকেই একটু চড়া গলায় বললেন। কিয়ান মেং গম্ভীর গলায় বললেন, প্রিন্সিপাল ঝাং, আপনার ছেলে যা করেছে তার জন্য ওর জেল হতে পারে। তবে এই যে তরুণ গুছিনহান, ও যদি কেস তুলে নেয় তবে একটা সমঝোতা হতে পারে। সান শিউমি আপনার দিকে তাকিয়ে নাক শিখে বলল, তুমি সেই এতিম ছেলে যে আমার ছেলের সাথে পাঙ্গা নিয়েছ। কত টাকা চাও বলো, আমরা টাকা দিয়ে দেব। ঝাং জুনজির সেই অহংকারের উৎস যে তার মা, তা বুঝতে আপনার আর বাকি রইল না। ঝাং ইউদে একটু শান্ত হয়ে বললেন, তরুণ গুছিনহান, তুমি যদি কেস তুলে নাও, আমি তোমাকে কলেজের 4 বছরের সম্পূর্ণ স্কলারশিপের ব্যবস্থা করে দেব। স্কলারশিপ? আপনি কি আমাকে ভিখারি ভাবছেন? আপনার ছেলে পুলিশকে ঘুষ দিয়ে আমার কপালে বন্দুক ঠেকিয়েছে। আমার কোমল মনে যে গভীর মানসিক আঘাত লেগেছে, তার মূল্য কি সামান্য স্কলারশিপ? আপনি নাটকীয়ভাবে বুকে হাত দিয়ে বললেন। তাহলে কত চাও? ঝাং ইউদের মুখ কালো হয়ে গেল। আপনি নিজের হাতের একটা আঙুল তুললেন। 1 লাখ টাকা? সান শিউমি জিজ্ঞেস করল। আপনি মাথা নাড়লেন। তাহলে কি 400,000? আপনি আবারও মাথা নাড়লেন। তুমি কি 1,000,000, 1 মিলিয়ন টাকা চাও? তুমি তো আস্ত একটা ডাকাত। সান শিউমি চিৎকার করে উঠল। ঠিকই বলেছেন, ডাকাতি করার চেয়ে আপনার মতো ধনীদের পকেট কাটা অনেক বেশি লাভজনক। আপনি মুচকি হাসলেন। ঝাং ইউলে কিয়ান মেনের দিকে তাকালেন সাহায্যের আশায়, কিন্তু কিয়ান মেন চোখ বন্ধ করে চা খেতে খেতে বললেন, প্রিন্সিপাল ঝাং, এই ছেলের পেছনে কার হাত আছে তা যদি আপনি জানতেন, তবে 1 মিলিয়ন টাকা ওর পায়ে ধরে দিয়ে যেতেন। সমঝোতা না হলে আপনার ছেলের 15 বছরের জেল নিশ্চিত। ঝাং ইউদে চমকে উঠলেন। ডিরেক্টর কিয়ান মেং যার পক্ষে কথা বলছেন, সেই গুছিনহান নিশ্চয়ই দেশের কোনো বড় মন্ত্রীর বা বড় কোনো ক্ষমতাশালী বংশের, শি ফ্যামিলি, গোপন বংশধর। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। ঝাং ইউদে তাড়াহুড়ো করে চেকে সই করলেন। মিনিটের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আরও 10 লাখ টাকা জমা হলো। তারা চিহ্ন আপনার বর্তমান ব্যালেন্স দাঁড়ালো 15,52,000 টাকা। তারা চিহ্ন। ধন্যবাদ প্রিন্সিপাল ঝাং, আপনাদের দিনটি শুভ হোক। আপনি চেক পকেট পুরে হাসিমুখে অফিস থেকে বেরিয়ে গেলেন। আপনার যাওয়ার পর ঝাং ইউদে কিয়ান মেংকে জিজ্ঞেস করলেন, ডিরেক্টর কিয়ান, এই ছেলে আসলে কে? কিয়ান মেং চায়ের কাপ নামিয়ে রেখে এক রহস্যময় হাসি হেসে বললেন, ওকে সাধারণ ভাবার ভুল করবেন না। 19 বছর বয়সেই ও আর্মিতে যে র্যাঙ্কে ছিল, তা আপনার জুনজির 7 জন্ম পার করলেও ছুতে পারবে না। ওর সাথে আর কখনো শত্রুতা করার ভুল করবেন না। ঝাং ইউদে আর তার স্ত্রীর কপালে ঘাম জমে গেল। তারা বুঝলেন তাদের ছেলে এবার আস্ত এক ড্রাগনের লেজে পা দিয়েছে। লোকাপের রুমে ঝাং জুনজি তখনও ভাবছিল সে ছাড়া পেয়ে যাবে। ঠিক তখনই ঝাং ইউদের রুমে ঢুকে কোনো কথা না বলে ঝাং জুনজির গালে এক বিশাল থাপ্পড় বসালেন। তারা চিহ্ন পাক। তারা চিহ্ন, বাবা, তুমি আমাকে মারছো কেন? আমাকে বাড়ি নিয়ে চলো। ঝাং জুনজি কেঁদে ফেলল। বাড়ি? আজ থেকে আগামী 15 দিন এই থানায় তোর বাড়ি। তুই কোন সাহসে গুছিনহানের সাথে ঝামেলা করতে গেলি? ও এমন একজন মানুষ যাকে আমাদের পুরো ঝাং পরিবারও চটাতে পারবে না। তুই জেলখানায় গিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। ঝাং ইউদের রাগে কাঁপতে কাঁপতে তার স্ত্রীকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। শাওলেই লোকাপের দরজায় দাঁড়িয়ে মুচকি হেসে ঝাং জুনজিকে বলল, ঝাং বাবু, চিন্তা করবেন না। আমি আপনার জন্য জেলের ভেতর বিশেষ কয়েকজন মোটা ও শক্তিশালী কয়েদি বন্ধুর ব্যবস্থা করে রেখেছি, যারা আপনাকে খুব ভালো সেবা করবে। ঝাং জুনজি লোকাপের মেঝেতে বসে এক চরম হাহাকারে ভেঙে পড়ল। সে বুঝতে পারল, গুছিনহানের সাথে পাঙ্গা নিয়ে সে নিজের জীবন নরক বানিয়ে ফেলেছে।